স্যার আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, তো আমরা আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, তাই না? জি স্যার। তো আমরা মানে একটা জিনিস আমার কাছে মনে হলো লাস্ট ক্লাস করার পরে যে মানে আমরা এমনিতেই তো আসলে একটু ফ্রম ডিস্টেন্স আমরা ক্লাস করছি, হ্যাঁ। তো এটি কি সম্ভব যে আপনারা কেউ কেউ যদি অন ভিডিও থাকেন তাহলে আমার হয়তো একটু কমিউনিকেশনে সুবিধা হতে পারে। যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা যদি একটু ভিডিওতে থাকেন তাহলে আমি আরো ইজি কমিউনিকেশন করতে পারবো বলে আমার মনে হয় আর কি। তো সেইটা আপনারা দেখেন কি পারবেন তাহলে একটু থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই চলে আসছেন। তো আমরা লাস্ট ক্লাসটা করলাম হচ্ছে সাউন্ডের প্রপার্টিজ নিয়ে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো কতগুলো জিনিস আমি যে যারা কথা বলছেন না তারা যদি একটু মিউট করে রাখেন। তো কতগুলো জিনিস আমি চাই যে লাস্ট ক্লাসে আমরা যেগুলো আলাপ করলাম সেগুলো যাতে এমন হয় যে আমরা কিছু জিনিস যাতে ওগুলো মানে মাথায় রাখি, যেগুলো আমরা শব্দ নিয়ে কাজ করতে গেলে, শব্দ নিয়ে আলোচনা করতে গেলে খুবই প্রয়োজন হয়। হ্যাঁ, তো তার মধ্যে কিছু জিনিস আছে যেমন হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা কি জিনিস, হ্যাঁ, এটার লাউডনেসটা আমরা কিভাবে মেজার করি, এবং আমরা আমি একটা ভিডিও পরে দিয়েছিলাম ডেসিবল সম্পর্কে, আপনারা কি দেখতে পেরেছিলেন? না স্যার, দেখা হয়নি এখনো। তাই না? ওকে, তো ওইটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে লাউডনেসটা কিভাবে মেজার করি, ঠিক আছে? সো সেটা একটা জায়গা যে আমরা দুটো জিনিস সাউন্ডে খুব মেজার করতে চাই। একটা হচ্ছে সাউন্ডের টোনাল ফ্যাক্টরটা, যেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি দ্বারা নির্ধারিত হয়, এবং ফ্রিকোয়েন্সি দ্বারা যেটা নির্ধারিত হয় সেটা কি করে আসলে টোনাল চেঞ্জটা তৈরি করে। তো আপনাদের কেউ একজন একটু বলতে পারবেন যে ফ্রিকোয়েন্সি সম্পর্কে লাস্ট ডেতে আমরা কি আলাপ করলাম? আমার মনে হয় আমরা যদি একটু রিভিউ করে যাই তাহলে সেগুলো আমাদের মানে মনে থাকবে অনেক বেশি। সো আপনাদের দিক থেকে কেউ যদি একটু ফ্রিকোয়েন্সিটা এক্সপ্লেইন করতে পারবেন? স্যার, ফ্রিকোয়েন্সি হচ্ছে শব্দের কম্পাঙ্ক, মানে এক সেকেন্ডে যে উৎসটা সেটা কতবার কাঁপছে সেটাকে ফ্রিকোয়েন্সি বলছে। রাইট। সো এটা যদি এরকম হয় যে 1000 বার মানে এই ইয়েটা ঘটে, কম্পনটা, তাহলে আমরা এটাকে কি বলবো? সরি স্যার, যদি এটা হয় যে 1000 টাইম ইন এ সেকেন্ড ভাইব্রেশনটা ঘটে তাহলে আমরা 1000 হার্টজ, 1000 হার্টজ। 1 কিলোহার্টজ। হ্যাঁ, দুটোই। সো আমরা সেটাকে বলতে পারি 1000 হার্টজ অথবা 1 কিলো হার্টজ, দুটোর একটা আমরা বলবো সেটাকে, ঠিক আছে? আর সেরকম এটা যদি 20,000 টাইমস হয় তাহলে সেটা হবে হচ্ছে 20 কিলো হার্টজ। আমি একটু চাইছি যে একটু সময় নিচ্ছি। আমরা লাস্ট ডেতে যেই টেস্ট মানে ইয়ে জেনারেটরটা আমরা দেখেছিলাম, অডিও জেনারেট করে যেটা, সেটাতে এই শব্দটা আমরা শুনেছিলাম, তাই না? এবং এটা হচ্ছে 1 কিলো হার্টজ। হ্যাঁ, তো এটা 1000 টাইম বাতাসে যদি কম্পনটা হয় তাহলে আমাদের পারসেপশনে আমরা এরকম একটা শব্দ শুনতে পাই। আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, সো আপনারা কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি যে স্ক্রিনটা এখন ওপেন করলাম, না বোধহয় না? না স্যার, এখন স্ক্রিন শেয়ার ওকে হয়নি। ওকে, ঠিক আছে।
সো আর একটু জাস্ট ফ্রিকোয়েন্সিটা সম্পর্কে এক ধরনের ভেরিয়েশন আইডিয়ার জন্য যে এই শব্দটা কি আপনারা আমাকে বলবেন যে আরো শার্প না আরো ডাল, সেটা বলবেন আগেরটার তুলনায়। শার্প শার্প। ওকে, শার্প। এটা কম শার্প একটু। ডাল, তাই তো? সো এই যে তার মানে কি ফ্রিকোয়েন্সি এখন আমি যেটা বাজালাম এটা হচ্ছে 600 হার্জ, ঠিক আছে? আর এর আগে যেটা প্লে করেছিলাম সেটা ছিল হচ্ছে 2000 হার্জ, আর মাঝখানে আমরা যেটা শুনলাম সেটা 1 কিলো হার্জ। তো এইটা না আমাদের মানে সরি, সো খুব হেল্প করবে যদি আমরা শব্দটা শুনে বলতে পারি যে এটা কি ধরনের ফ্রিকোয়েন্সি, এটা কি লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি না হাই ফ্রিকোয়েন্সি। সেই জিনিসটা আমাদের ভীষণ হেল্প করবে, কারণ হচ্ছে যে এখানে আমি যখন কোনো শব্দ নিয়ে কাজ করব তখন আগের দিনও বললাম যে কখনো আমার কোনো ফ্রিকোয়েন্সি হয়তো আমার ভালো লাগছে না, আমি চাইবো যে সেই ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিতে। আবার আমি মনে করব যে কোনো একটা ফ্রিকোয়েন্সির প্রেজেন্স থাকলে সাউন্ডটা শুনতে আরো ভালো লাগতো, সো তখন আমি চাইবো যে ওই ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিতে, ঠিক আছে? সো এই জন্য এখন সেটা আমি আসলে কিভাবে করব, আমি যদি একটা শব্দ শুনে বুঝতে না পারি যে এখানে কোন ফ্রিকোয়েন্সিটার প্রেজেন্স আছে বেশি, তো সেটা যখন আমি আইডেন্টিফাই করতে পারবো তখন না আমি সেটাকে ম্যানিপুলেট করতে পারবো, তাই না? এটা তো আমি যদি বুঝতে না পারি যে এখানে কতটুকু কোন ফ্রিকোয়েন্সিটার প্রেজেন্স আছে, তাহলে তো আমি এটা কমানো বাড়ানোর ডিসিশনটাও নিতে পারবো না। সো সেই জায়গা থেকে আমাদের মানে সাউন্ড প্রফেশনালদের একটা মানে প্র্যাকটিসের জায়গা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি আইডেন্টিফাই করতে শেখা। একটা ফ্রিকোয়েন্সি আপনি প্লে করবেন, কেউ প্লে করলো, অন্যদেরকে বলতে হয় যে এটা কোন ফ্রিকোয়েন্সি। আবার কোনো একটা ফ্রিকোয়েন্সি বুস্ট আপ করলো, বলতে হয় যে এটা কোন ফ্রিকোয়েন্সিটা বুস্ট আপ করা হলো। আবার রিডিউসের ক্ষেত্রেও তাই। তো এই ধরনের কিছু গেম বা কিছু কুইজের মতো এক ধরনের অ্যাপ পাওয়া যায়। তো আপনাদের যাদের বাড়তি যদি কোনো ইন্টারেস্ট থাকে যে আমি আমার লিসেনিং প্র্যাকটিসটা বাড়াতে চাই, বা আমি এই আইডেন্টিফিকেশনগুলো করতে চাই আমার জন্য, তো আপনারা ওই ধরনের অ্যাপগুলো ইউজ করতে পারেন, যেই অ্যাপগুলো ইউজ করলে আপনারা মানে আপনাদের লিসেনিং স্কিলটা অনেক বেড়ে যাবে। এবং তখন দেখবেন যে এর আগে হয়তো আপনি লক্ষ্য করছিলেন না যে আশেপাশে কত শব্দ হয়, কিন্তু সেগুলোর ব্যাপারে আপনাদের অ্যাওয়ারনেসটা বাড়বে। সো সেইটা একটা জায়গা যে ফ্রিকোয়েন্সিটা আমরা মাঝে মাঝেই এখানে ফিরে আসব। যেমন আজকে আমি জিজ্ঞেস করছি আপনাদের যে লো না হাই, কিন্তু এরপরে কিন্তু আমি জানতে চাইবো যে এটা কত ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো আমার মনে হয় যে এই জায়গাটায় আমরা বারবার ফিরে আসব এবং চেষ্টা করব আমাদের লিসেনিং স্কিলটা বাড়াতে। তো প্লেন যাচ্ছে। আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেসিবেল, যে আমরা আসলে এই যে এর আগে যেটা বললাম সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে টোনটা চেঞ্জ হয়ে যায়, আমরা খেয়াল করলাম। আর একটা হচ্ছে শব্দের যে লাউডনেস, আমি খুব আস্তে করেও একটা কথা বলতে পারি, আমি আবার অনেক জোরেও একটা কথা বলতে পারি, কিন্তু এই যে লাউডনেসটা এটা আমরা কি দিয়ে মেজার করি? হ্যাঁ, তো এটা মেজার করার জন্য যেটা ইয়ে করা হয় যে মানে সাউন্ডের যে ভাইব্রেশন, এটা আমাদের হিয়ারিং যে থ্রেশহোল্ড, যেটা যে যখন আমরা নোটিস করতে পারি যে আমরা কিছু শুনতে পাচ্ছি, সেটা ধরা হয় 0, তারপরে ওটাকে প্লাস করা হয়। হ্যাঁ,
সো আমি দেখিয়েছিলাম লাস্ট ডেতে যে আমরা নর্মাল কনভারসেশন যেটা করি সেটা 50 to 60 ডেসিবেলের মতো। এবং আপনারা যদি ওই ভিডিওটা দেখেন ডেসিবেলের, যে ডেসিবেলটা কিভাবে মেজারমেন্টটা আসে, যে হিসেব মানে এটা কিভাবে আমরা মেজার করতে পারি যে শব্দের মাত্রাটা কত, এটা কত উচ্চমাত্রার শব্দ, সেই মেজারমেন্টটার ওইটা আমার মনে হয় দেখলে বরং সুবিধা হবে আপনাদেরকে, কারণ ওখানে ভিজুয়ালি অনেক জিনিস এক্সপ্লেইন করা আছে। তো এই ছিল লাস্ট ক্লাসের আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ দুটো জায়গা। একটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা লাউডনেস, যেটা আসলে আপনি যদি ভিজুয়াল ফিল্ডের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এই লাউডনেসটা হচ্ছে কাইন্ড অফ ব্রাইটনেসের মতো, যে মানে এটা কতখানি মানে ব্রাইট, সেটা যেমন আমরা ইয়েতে বলি, ইমেজের ক্ষেত্রে বলি, সেখানে আমরা সাউন্ডে লাউডনেস জিনিসটা ব্যবহার করি। আর ফ্রিকোয়েন্সি বা টোনাল যে ফ্যাক্টরটা, সেইটা আমরা বলবো যে এটা কাইন্ড অফ সাউন্ডের কালার। হ্যাঁ, আপনি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে শব্দের টোনটা চেঞ্জ হয়ে যায়, এবং এটাকে আমরা নানাভাবে ব্লেন্ড করে নানা রকম ফ্রিকোয়েন্সি দিয়ে এক ধরনের মানে কালার স্কিম তৈরি করা যায়, যেটা আসলে মানে আমাদেরকে হেল্প করে আমরা যেই ধরনের ইমোশন চাই আমাদের ফিল্মে সেটা অ্যাচিভ করার জন্য। তো আজকে আমি ভাবছি যে একটু কথা বলবো হচ্ছে ফিল্ম সাউন্ডের মানে খানিকটা হিস্ট্রি নিয়ে। হ্যাঁ, তো সেই হিস্ট্রিটা আমরা একটু জেনে গেলে আমাদের অনেক সুবিধা হবে যে কত কিভাবে আমরা আসলে এই পর্যায়ে আসলাম। এখন আমরা যে শব্দ ব্যবহার করছি সেই শব্দ ব্যবহারের মানে নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এই জায়গাটায় আসছি, এটা খুব সহজ ছিল না আসলে। আমি এটা শেয়ার করি আপনাদের সাথে আগে। দেখতে পাচ্ছেন আপনারা পাওয়ার পয়েন্টটা? জি স্যার। জি স্যার। ওকে, সো প্রথমে যে জিনিসটা বলার সেটা হলো যে আমরা মানে একটা পর্যায় পর্যন্ত ফিল্মকে বলি যে সাইলেন্ট ফিল্ম, তারপর থেকে বলি যে এটা হচ্ছে মানে ফিল্ম উইথ সাউন্ড, তাই না? নির্বাক চলচ্চিত্র আর সবাক চলচ্চিত্র বাংলায় বলি। তো কিন্তু আমরা যদি মানে হিস্ট্রিটা ওইভাবে দেখি তাহলে দেখবো যে ফিল্ম আসলে ওই অর্থে কখনো একদম সাইলেন্ট ছিল না। এবং সেটা দুটো কারণে। একটা হচ্ছে যে মানে আপনারা এটা নিশ্চয়ই জানেন যে মানে ফিল্ম মানুষের কাছে ভীষণ পপুলার একটা মাধ্যম হয় একদম শুরু থেকেই, কারণ এটা তাদের কাছে অনেক বেশি ম্যাজিক্যাল ছিল। মানুষ ভাবতেই পারতো না যে এরকম নিজেদেরকে বা আশেপাশের জগৎকে এভাবে ইমেজে দেখা সম্ভব, এইটাই মানুষের প্রত্যাশার বাইরে ছিল একদমই। সো মানুষ এই চলচ্চিত্র যখন প্রদর্শনী শুরু হয় তখন থেকেই এটার প্রতি মানুষের একটা তীব্র আকর্ষণ ছিল। এবং কিন্তু তখন যখন ফিল্ম দেখানো হতো সেটার সঙ্গে যদিও শব্দ ছিল না, কিন্তু অর্কেস্ট্রা থাকতো, যারা মিউজিশিয়ানরা হলের ভেতরে একটা জায়গায় বসে তারা এরকম আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে যে অডিয়েন্সের সামনে একটা গ্রুপ অফ পিপল তারা
এখানে অর্কেস্ট্রা মানে মিউজিক ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে বসে তারা মিউজিক বাজাচ্ছে এবং সেগুলোর কিন্তু একটা কিউ শিট থাকতো যে কোন দৃশ্যে আসলে কি ধরনের মিউজিক বাজানো হবে এবং সেটা চলচ্চিত্রের ওই দৃশ্যের মুডের সঙ্গে অবশ্যই মানে মানানসই মিউজিক একটা কিউ শিট থাকতো যে কোন সময়ে কোন দৃশ্যে কোন মিউজিকটা বাজবে। তো সেই জন্যই বলা হয় যে চলচ্চিত্র আসলে কখনো সাইলেন্ট ছিল না। তো এটা একটা কারণ হচ্ছে তখন করা হতো দুটো রিজনে, একটা হচ্ছে যে প্রথম দিকে যে একটা হচ্ছে যে প্রজেক্টরের যে তখন একটা ঘর ঘর শব্দ ছিল সেই শব্দটাকে খানিকটা মিনিমাইজ করা, আরেকটা হচ্ছে যে মানুষ খুব কথা বলতো, চিল্লাচিল্লি করতো, তো তাদের শব্দগুলোকেও একটু মিনিমাইজ করা যে যারা মানে সব মানে ফিল্মটা দেখতে চাচ্ছে তাদের যাতে ডিস্টারবেন্স না হয়। কিন্তু পরে দেখা গেল যে এই যে মিউজিকগুলো ভীষণভাবে কন্ট্রিবিউট করছে ফিল্মকে। তার মানে অডিয়েন্সের যে ইমোশনটা সেই ইমোশনটাকে ভীষণভাবে ট্রিগার করছে দৃশ্যের সাথে মানে মানে রিলেটেড যে ইমোশন সেটাকে ভীষণভাবে ট্রিগার করছে এবং তাতে অডিয়েন্স আরো বেড়ে যাচ্ছে এবং এই মিউজিকটা ভীষণ ইফেক্টিভ মনে হলো এবং তখন এটার ব্যবহার আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তো সো এই জায়গাটা যে ফিল্ম আসলে ওই অর্থে কখনো সাইলেন্ট ছিল না। হ্যাঁ, আর হলো যে এটার আরেকটা দিক ছিল সেটা হচ্ছে যে দুটো জিনিস, যে আমরা বলি যে ফিল্ম কথা বলতো না, নির্বাক বলি, কিন্তু সেইটাও সত্য না, কারণ ফিল্মে তখন এক ধরনের টেক্সট বক্সের মতো ব্যবহার হতো এবং সেই টেক্সট বক্সের মাধ্যমে কিন্তু চলচ্চিত্রটা কথা বলতো। তো সেটাও একটা বিষয় যে তার মানে কি যে শব্দ চলচ্চিত্রের সঙ্গেই ছিল একদম শুরু থেকেই, কিন্তু সেটা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তখন পর্যন্ত এটা সম্পৃক্ত করা যায়নি চলচ্চিত্রের সঙ্গে, কিন্তু নানাভাবে ব্যবহার হতো। এরপরে যেটা হয় যে টমাস আলভা এডিসন উনি যেটা করেন, উনি মাইক্রোফোন ইনভেন্ট করেন 1877-এ। হ্যাঁ, তো ওনার ওই ইনভেনশনের পরে থেকেই তার মানে একটা ভাবনা ছিল যে এটাকে চলচ্চিত্রের সাথে কিভাবে সম্পৃক্ত করা যায়, যে মানে এই মাইক্রোফোন এবং স্পিকার এই জিনিসগুলো কিভাবে চলচ্চিত্রের সাথে কানেক্ট করা যায় সেটা তার একটা সিরিয়াস ডেসপারেট ভাবনা ছিল। তো সে 1891-এ এসে 1877-এ সে মাইক্রোফোনটা মানে ফোনোগ্রাফ বলে যে মাইক্রোফোনের যে একটা ভার্সন ছিল সেটা আবিষ্কৃত হয় এবং তার খুব বেশি দিন পরে না, আমরা যদি দেখি যে 1891-এ সে এক ধরনের আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এক ধরনের কিনেটোস্কোপ বলতো, এক ধরনের ফিল্ম স্ট্রিপ গুলো, আমার মাউসটা কি দেখা যায় আপনাদের ওখান থেকে? জি স্যার। ওকে, সো এই যে ফিল্ম স্ট্রিপ গুলো এভাবে থাকতো এবং সেই ফিল্ম স্ট্রিপ গুলো থেকে এখানে এক ধরনের প্রজেকশন হতো এবং এখানে চোখ রেখে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক, উনি চোখ রেখে এই জায়গায় দিয়ে দৃশ্যটা দেখতেন এবং এগুলো কিন্তু ফিল্ম স্ট্রিপ ছিল এবং এটা একদমই চলচ্চিত্রের প্রথম দিকের ভার্সন। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এয়ার প্লাগের মতো আছে এবং উনি যখন এই কিনেটোস্কোপটা করেন, হ্যাঁ, 1891-এ, তখন উনি কিন্তু তার সঙ্গে এই শব্দকে জুড়ে দিতে পারলেন। হ্যাঁ, এটা সিঙ্কের প্রবলেম ছিল, কিন্তু কিন্তু সে শব্দ
এবং এই দৃশ্য একসঙ্গে চালাতে সক্ষম হলেন। এবং সেটা একটা বাণিজ্যিক ফর্মও দাঁড়ালো এরকম, যে নিউ মানে শপিং মলগুলোর বাইরে বা কোনো একটা পাবলিক প্লেসে এরকম বেশ অনেকগুলো করে বক্স থাকতো, যেখানে ফিল্ম স্ট্রিপগুলোর সঙ্গে উনি শব্দ সংযোজন করে এই এক ধরনের বিজনেস ডেভেলপ করে তখন। ঠিক আছে, সো সেইটাই ছিল চলচ্চিত্রের শব্দ সংযোজনের আসলে প্রাথমিক চেষ্টাটা। তো সেটা কি ধরনের, আমরা যে ফিল্ম স্ট্রিপ গুলো দেখলাম সেগুলো আসলে কি ধরনের মানে ছবি ওখানে দেখা যেত, সেটা আমরা যদি একটা ভার্সন একটু দেখি। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আপনারা কি শব্দ শুনতে পাচ্ছেন? জি স্যার, মিউজিক শোনা যাচ্ছে। ওকে, সো তখন কিন্তু এরকমই ছিল বিষয়গুলো, যে একটা মিউজিক হয়তো ওখানে জুড়ে দেয়া হতো, সেগুলো মানে সিঙ্ক থাকাটা অত জরুরি তাদের পক্ষে করে ওঠা সম্ভব হয়নি। তো এরকম এবং তাতেই মানুষ ভীষণ মানে আগ্রহী এই ধরনের ফিল্মগুলো এখানে দেখতে। সো এটা একটা ধারণা পাওয়া গেল আমার মনে হয়, যে ফিল্মে শব্দের একদম শুরুর দিকটা কেমন ছিল, এবং সেটা কিন্তু একদম পার্সোনাল লেভেলে, যেটা আসলে আমরা যেমন একসঙ্গে অনেক অডিয়েন্স বসে যেমন শব্দ শুনতে পারি ফিল্মে বা দেখতে পারি, সেই ফরম্যাটে ছিল না। কিন্তু এরপরে আমরা জানি যে ফিল্ম এমন একটা ফর্মে আসে যে পর্দায় প্রজেকশন করা হয়, এবং সবাই মিলে আমরা সেটা দেখতে পারি এবং শুনতেও পারি, এবং শুনতে পারার প্রাথমিক উপায়টা ছিল ভিটাফোন নামে একটা ফরম্যাটে দৃশ্যের সঙ্গে শব্দ চালানোর একটা প্রক্রিয়া তখন আবিষ্কৃত হয়। এটা 1926 এর দিকে, এবং প্রথম ছবিটা হচ্ছে ডন জুয়ান নামে, এবং সেটা হলো শুধু মিউজিক ছিল ডন জুয়ানে। এবং এরপরের যে ছবিটা 1927 সালে, সেটা ছিল হচ্ছে জাজ সিঙ্গার। জাজ সিঙ্গারের বিশেষত্বটা হচ্ছে ওই ছবিটা হচ্ছে প্রথম ছবি যেটাতে আমরা শুধু মিউজিক না, আমরা ডায়লগও শুনতে পাই, এবং সেই ডায়লগটা বলা হয় যে এটা আসলে মানে ওদের প্ল্যানের মধ্যে ছিল না। ফিল্ম মেকিং প্রসেসে যারা ছিল তারা আসলে গানটাই রেকর্ড করতে চাচ্ছিল, কিন্তু ভুলক্রমে ওটা রেকর্ডেড হয়ে যায়, এবং হয়ে যাওয়ার পরে তারা আসলে ওটা পরবর্তীতে ফিল্মে রেখে দেয়। কিন্তু এবং তাতে যেটা হয় যে এই ছবিটা মানে অনেক বেশি অডিয়েন্স আগ্রহ পায়, এবং এই ছবিটা ভীষণ সফল হয়। তখন সবার মধ্যে একটা আসে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ছবিতে ডায়লগটা অ্যাড অন করার মানে করলে ছবি আরো পপুলার হবে। তো সেই ভিটাফোনটা দেখতে এরকম খানিকটা ছিল, যে এখানে একটা ফিল্ম রিলের মধ্যে ফিল্মটা চলতো, আর এখানে আপনারা গ্রামাফোন রেকর্ডের নিশ্চয়ই দেখেছেন, ওই গ্রামাফোন রেকর্ডের মতো একটা ডিস্ক এখানে প্যারালালি একই সময়ে দুটোকে প্লে করতে হতো। সো একই সঙ্গে ফিল্ম রিলটা শুরু হতো, তার সঙ্গে এই ডিস্কটা
সেটাও প্লে করতে হতো। সো ওইভাবে সিঙ্ক্রোনাইজের একটা চেষ্টা করা হতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যর্থ হতো, সিঙ্ক থাকতো না। তো সেই ডিফিকাল্টিগুলো ওই সময়ে ছিল। আমরা যদি দেখতে চাই একটু, তাহলে জাস্ট সিঙ্গারটা দেখতে পারি যে প্রাথমিক শব্দ সংযোজনটা কেমন You ছিল। like that, Mama? I'm glad of it. I'd rather please you than anybody I know of. Oh, darling, will you give me? You like that, Mama? I'm glad of it. I'd rather please you than anybody I know of. Oh, darling, will you give me something? You'll never guess. Shut your eyes, Mama. Shut them for little Jackie. Oh, I'm going to steal something. I'll give it back to you someday, too. You see if I don't. Mama, darling, if I'm a success in this show, well, we're going to move from here. Oh, yes, we're going to move up in the Bronx. A lot of nice green grass up there, and a whole lot of people you know. There's the Ginsbergs, the Guttenbergs, and the Goldbergs. Oh, a whole lot of birds. I don't know them all. And I'm going to buy you a nice black silk dress, Mama. You see, Mrs. Friedman, the butcher's wife, she'll be jealous of you. Yes, she will. You see if she isn't. And I'm going to get you a nice pink dress that'll go with your brown eyes. What do you mean, no? Who is telling you? What do you mean, no? Yes, you'll wear pink or else. Or else you'll wear pink. And, darling, oh, I'm going to take you to Coney Island. Yes, I'm going to ride on the shoot. And, you know, in the dark mill. Ever been in the dark mill? Well, with me, it's all right. I'll kiss you and hug you, see if I don't. Now, Mama, stop now. You're getting kittenish. Mama, listen, I'm going to sing this like I will if I go on the stage, you know, with this show. I'm going to sing it jazzy. Now, get this. সো একটা ধারণা পাওয়া গেল, তাই না? তো এই যে মানে শব্দ মানে সংযোজন হওয়ার পরে সেটা এত বেশি দর্শকপ্রিয়তা বাড়ালো যে ফিল্মের নাম হয়ে গেল হচ্ছে টকিজ। তার মানে কি, শব্দ অনেক বেশি গুরুত্ব পেতে শুরু করলো এবং চলচ্চিত্রের যে জনপ্রিয়তা ভীষণভাবে বেড়ে গেল এবং সেটা বিরাট ইন্ডাস্ট্রিতে রূপ নিল তখন আসলে চলচ্চিত্র, যে এবং মানে এটার মার্কেট ভ্যালু অনেক বেড়ে গেল। তো সেই সময়টা আসলে চলচ্চিত্রের একটা মানে ওরকম স্বর্ণযুগ বলা যায়। তো তখন আরেকটা সিস্টেমে এই চলচ্চিত্রে শব্দ সংযোজন শুরু হলো, সেটা হচ্ছে যে আপনারা এখন মানে যেইভাবে চলচ্চিত্রের ফিল্মের স্ট্রিপের একটা সাইডে যে সাউন্ড ট্র্যাকটা, সেইটার একটা পদ্ধতি তখন চালু হয় যেটা মুভি টোন নামে পরিচিত। এই মুভি টোনের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদেরকে সিগন্যাল চেইনের কথা বলেছিলাম আমি, যে শব্দ আসলে কি করে আমরা যখন কোনো শব্দ সিগন্যাল এটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করি এবং সেই ইলেকট্রিসিটি আবার স্পিকারে গিয়ে অ্যাকোস্টিক এনার্জি বা ভাইব্রেশন তৈরি করে। সো আমরা একই ধরনের শব্দ শুনতে পাই যেটা রেকর্ড হয়। তো সেই জায়গা থেকে এই যে এই ইলেকট্রিসিটির যে ট্রান্সলেশনটা, সেই ট্রান্সলেশন থেকে আমরা আরেকটা ধরনের ট্রান্সলেশনে চলে যাই। সেই ট্রান্সলেশনটা কি? সেই ট্রান্সলেশনটা আমরা জানি যে মুভি ইমেজটা লাইট সোর্স হিসেবে যায়, তাই না? যে আমরা যখন মুভি প্রজেকশন করি তখন আলো প্রক্ষেপণ করি। তো এই প্রযুক্তিটা যেটা মুভি টোন, সেটা আসলে আলোর প্রযুক্তি এবং এই আলোর আমরা এই ইলেকট্রিক সিগন্যাল, যেটা শব্দকে আমরা ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে এর পরে আমরা যেটা করলাম, সেই ইলেকট্রিক সিগন্যালকে আলোর সিগন্যালে রূপান্তর করলাম। কিভাবে? সেটা হচ্ছে যে যেই ইলেকট্রিসিটি ভেরিয়েশনটা তৈরি হয় শব্দের ভেরিয়েশনের রেশিওতে, সেটাকে আমরা সেই ভেরিয়েশন রেখে আলোতে রূপান্তর করা হয়
এবং সেই আলো যখন প্রজেক্ট করা হয় তখন ওই আলোর ভেরিয়েশন অনুযায়ী আবার একটা ইলেকট্রিসিটি কনভার্সনে যাওয়া হয় এবং সেখান থেকে স্পিকারের জন্য রেশিও মানে তৈরি হয় যে সে কি রেশিওতে ভাইব্রেট করবে। তো আমরা এই জায়গাটা একটু চেষ্টা করি দেখার, খুব অল্প একটা পার্ট যে The sound that is to be photographic. একটা সেকেন্ড, আমার এখানে কেন শব্দটা শুনতে পাই না। Anyway. Film. The finished film employed for reproduction in the motion picture theater, therefore, carries not only the picture of the action that is to be seen, as it did in the silent picture days, but also the photographic record of the sound that is to be. The sound and picture are usually photographed on separate films, which are called negatives. These negatives are combined by ordinary photographic printing to produce the positive print which is used in the theater to reproduce the original picture and sound. Since the photographic film is affected only by light, it is necessary for the record. একটু এগিয়ে যাই, এইখানে আপনারা দেখেন, এই পার্টটা দেখলে হয়তো কিছুটা ভালো হবে। Current. These variations the light falling on the photographic film. The light that falls upon the photographic film is in the form of a fine, bright line extending transversely of the direction in which the film moves. The part of the film on which the line of light falls to make the photographic sound record is called the sound track. When the line of light is so placed as normally to extend part way across the sound track, and the sound-controlled variations cause the position of one end of the line to move transversely of the track, a record known as a unilateral variable area soundtrack is produced. When both ends of the line of light are caused to move transversely of the track, a record known as a bilateral variable area soundtrack is produced. When the line of light extends completely across the soundtrack, and the thickness of the line is varied by the sound-controlled current variations, a record known as a variable density soundtrack is produced. All of these sound records contain photographic records of light variations corresponding to the pressure variations in the original sound. If either a variable area or a variable density sound record is run past a narrow line of light from a fixed source, and the light, after passing through the film, is visually observed, the amount of light reaching the observer is constantly varying from instant to instant. If the eye were capable of quantitatively measuring the light, it would see that the amount of light reaching it from either sound record varies in exactly the same way. There are in common use today electrical devices which will quantitatively measure what the eye can only approximate. The photoelectric cell is one such device and is universally used in the reproduction of photographic sound records. The reproducer system to which you are now listening contains such a photoelectric cell. This varying beam of light falling on the photoelectric cell produces variations in the electric current, which are directly proportional to the variations in the light beam. As the varying electrical current in the photoelectric cell is small, a vacuum tube amplifier is required to increase it to the point where it will operate a loudspeaker. The loudspeaker converts the varying electrical current into sound waves, which are the counterpart of the sound waves falling on the microphone in the recording studio.
To review, in the recording process, the original sound waves are converted to So, এরকম আর কি জিনিসটা, যে আমি সেদিন বলছিলাম যে প্রথমে এটা অ্যাকোস্টিক এনার্জি থাকে, তারপরে সেটা ইলেকট্রিক এনার্জি হয়, তারপরে আমরা আরেকটা ভেরিয়েশন বলেছিলাম যে ডিজিটাল সাউন্ডের ক্ষেত্রে ডিজিটাল কনভার্সন হয়। কিন্তু এখানে আরেকটা সাউন্ডের ভার্সন দেখছি, যেটা আসলে তার লাইট মানে মোডে এসে থাকে, যে এটা যখন প্রজেক্টরে যায়, প্রজেক্টর থেকে প্রজেকশন হওয়ার পর এটার মধ্যে যে সাউন্ড ট্র্যাকে যে লাইট ভেরিয়েশন থাকে, সেই লাইট ভেরিয়েশন থেকে আসলে স্পিকারের যে ভাইব্রেশন সেটার রেশিও নির্ধারিত হয় এবং সেই অনুযায়ী স্পিকার সাউন্ড মেক করে, এবং আমরা সেইভাবে চলচ্চিত্রের শব্দটা শুনতে পাই, যদি সেটা 35 মিলিমিটার বা 16 মিলিমিটার এই ধরনের ফিল্মে যদি সন্নিবেশিত থাকে। তো যাই হোক, এখানে আসার পরে আসলে ফাইনালি সাউন্ডের যে সিঙ্কের প্রবলেমটা, চলচ্চিত্রের যে ইমেজের সাথে যে মার্চ করে চলার যে জায়গাটা, যেটা সব সময় ডিফিকাল্ট হচ্ছিল, যে কিভাবে এটা সিঙ্কে রাখা যায়, যে একটা মানুষ যখন কথা বলছে ওই সময়ে যাতে ওর কথাটা আমরা শুনতে পারি, এইটুকু সমাধান আমরা এসে পেলাম হচ্ছে এই মুভি টোনে আসার পরে। কারণ এটা একই ডিভাইসে চলছে এবং একই ফিল্ম স্ট্রিপে সাউন্ডটা রাইট করা হচ্ছে, হ্যাঁ, আলোর ভাষায়। সো এটা যেহেতু একই ডিভাইসে চলছে, একই সময়ে চলছে, আর একই ফিল্ম স্ট্রিপের উপরে যেহেতু শব্দটা দেয়া আছে, এর আগে আমরা দেখলাম যে ভিটা ফোনে দুটো ডিভাইস ছিল, একটা ডিস্ক আর একটা হচ্ছে ফিল্ম ক্যান। সো এটা সেপারেটলি দুটো মেশিনকে তখন রান করতে হতো। এখানে আসার পরে প্রজেক্টর মেশিনে একটা মেশিনেই শব্দ এবং দৃশ্য চলছিল। তো এই কারণে আমাদের এই শব্দ সংযোজনের যে সফলতা, সেটা আসে হচ্ছে মুভিটোন থেকে, মুভিটোন যখন ব্যবহার শুরু হয়। তো এই পর্যন্ত তো পরিষ্কার, কোনো প্রশ্ন আছে আপনাদের? না স্যার। না স্যার। থ্যাংক ইউ। সো এই পর্যায়ে আসার পরে চলচ্চিত্রের যে তখনকার যে জনপ্রিয়তা, সেটা মানে একদমই মানে খুবই সারা বিশ্বে চলচ্চিত্র একটা বিরাট ফেনোমেনা তখন। তো সেই সময়ে যেটা হলো, অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, তারপরে যেটা হলো সেটা হলো টেলিভিশন চলে আসলো, এবং এই টেলিভিশন চলে আসার পরে মানুষের কাছে এই চলচ্চিত্রটা কিন্তু আর ম্যাজিক রইল না, কারণ আমার ঘরে যে জিনিসটা আছে সেটা আমার কাছে আসলে ম্যাজিক না। তো তখন চলচ্চিত্র একটা বিরাট হুমকির মুখে পড়লো, যে এই ইন্ডাস্ট্রিটাকে মানে মনে হলো যে কোনোভাবে আর বাঁচানো যাবে না, কারণ মানুষ যখন টেলিভিশন ঘরে চলে আসলো, তখন তার কাছে এটার আর ওই ম্যাজিক্যাল অ্যাট্রাকশনটা আর থাকলো না। তো সেইরকম একটা সিচুয়েশনে যখন বিজনেস পড়ে যাচ্ছে, খুব চলচ্চিত্রের বিজনেস কমে যাচ্ছে, তখন একদল মানুষ তারা যেটা ভাবলো যে চলচ্চিত্রকে আসলে আরো আকর্ষণীয় করা প্রয়োজন। কিরকম? সেটা অনেকটা হচ্ছে এরকম যে এটার স্ক্রিন সাইজটা বড় করা যায়, এটার সাউন্ডের ক্ষেত্রে আরো ডেভেলপ করা যায়, যেটা আসলে একটা মানুষ তার ঘরে বসে তার টেলিভিশনে যেই ইমেজটা সে পাবে না, সেরকম একটা কিছু তাকে দিতে হবে, তাহলে হয়তো সে আবার হলমুখী হবে। তো সেটার একটা প্রক্রিয়া ছিল হচ্ছে সিনেরামা নামে। হ্যাঁ, এই সিনেরামাটা এক ধরনের, আমরা যেমন এখন সিনেমাস্কোপ দেখি না, এইটার একদম প্রাথমিক দিক, যেখানে ওয়াইড স্ক্রিন দেখানো শুরু হয়। তো সেটা তারা কেমন ভাবে করতো? আমরা জানি যে আগে সবকিছু ছিল এরকম 4:3, তাই না?
এরকম একটা ভার্সন ছিল যেটা টেলিভিশনেও দেখা হতো, আমরা সিনেমা হলে গেলেও এরকম একটা ভার্সন মানে রেশিও পেতাম। এখন যেমন সিনেমা স্কোপ দেখি সিনেমা হলে গিয়ে সেরকম না, সেটা ছিল এরকম 4:3। ঠিক আছে, তো সেখান থেকে সিনেমায় যারা কাজ করতো তারা যেটা করলো, এটা ধরেন 35 মিলিমিটারের একটা ফ্রেম, কিন্তু সিনেমায় ওরা যেটা করলো একই সঙ্গে ওরা 3টা ক্যামেরা দিয়ে শুট করত এবং সেই 3টা ফ্রেম মিলে ওরা একটা স্ক্রিন তৈরি করত। ঠিক আছে, তো তখন স্ক্রিন সাইজটা অনেক চওড়া একটা স্ক্রিন সাইজ হতো, যেটা সিনেমার স্ক্রিন সাইজ। এবং তাতে আরেকটা জিনিস হলো যে 3টা ফিল্ম যেহেতু একসঙ্গে ব্যবহার হতো এবং 3টা ক্যামেরাতে শুট হতো, আবার দেখানোর সময় 3টা প্রজেক্টরে সেটা প্রজেকশন করা হতো। ইটস এ হিউজ অ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি, এবং অনেক ক্যালকুলেশন আছে এটার মধ্যে। তো তো ওই 3টা প্রজেক্টরে যখন দেখানো হতো তখন দেখা গেল যে এক একটা প্রজেক্টরে যদি 2টো করে আমি সাউন্ডের ট্র্যাক পাই তাহলে 6টা সাউন্ডের ট্র্যাক চলে আসে। এর আগে বলে নেই যে আমরা প্রথমে ফিল্মে মনো সাউন্ড পেতাম, তার মানে হচ্ছে আমি আমার যেই কন্টেন্টটা প্লেব্যাক করতাম সেটা আমি 2টো 3টে 4টা যে কয়টা স্পিকারই লাগাই না কেন তার সোর্স কিন্তু একটাই থাকতো সিগন্যাল। হ্যাঁ, তো পরবর্তীতে যেটা হয় যে সাউন্ডে একটা স্টেরিও ভার্সন আসে। এই স্টেরিও ভার্সনটা হচ্ছে যে আমার লেফট সাইডে একটা স্পিকার থাকবে, আমার রাইট সাইডে একটা স্পিকার থাকবে, এবং এই দুটো স্পিকারে আমি একই জিনিস না বাজিয়ে আমি অন্য জিনিস বাজাবো। তার মানে হচ্ছে যে আমার একটা স্পিকারে হয়তো আমি একটা অ্যাম্বিয়েন্টের যদি আমি ধরি যে আমি একটা স্পেস রেকর্ড করলাম, তার লেফট সাইডে দিকে একটা মাইক্রোফোন থাকবে, আবার রাইট সাইডের দিকে আরেকটা মাইক্রোফোন থাকবে। দুটো মাইক্রোফোন যদি আমি এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে রাখি তাহলে এই পাশে ডান পাশের যে শব্দগুলো সেগুলো আমি ডান স্পিকারে শুনবো, বাম পাশের যে স্পিকারগুলো সেগুলো আমি বাম পাশে শুনবো। তার মানে কি আমার মানে প্লেব্যাক সোর্স অডিওর জন্য কিন্তু এক থাকছে না, দুটো আলাদা হয়ে যাচ্ছে। তো সেটা ছিল হচ্ছে স্টেরিও সাউন্ড, এবং স্টেরিও সাউন্ডের কারণে যেটা হয় যে আপনি মনো সাউন্ড যখন শুনেন আপনি বুঝতে পারবেন না যে শব্দটা কোন দিক থেকে আসছে, ডান পাশে না বাম পাশে, কিন্তু আপনার স্টেরিও সাউন্ডে আপনি বুঝতে পারবেন, এটার একটা পার্সপেক্টিভ পাওয়া যায় যে শব্দটা সোর্সটা কি স্ক্রিনের ডান থেকে আসছে না স্ক্রিনের বাম দিক থেকে আসছে, সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো এইটা আরেকটু রিয়েলিস্টিক লাগে মানে লিসেনারের পার্সপেক্টিভে, তো সেইটাও এক ধরনের এক্সপেরিয়েন্স অ্যাড করে মানুষের পারসেপশনে। তো এটা ছিল স্টেরিওর কথা। কিন্তু এরপরে যেটা হলো, যখন সিনেমায় 3টা ক্যামেরায় শুট হলো এবং 3টা, সরি একটু প্লেন যাচ্ছে, তো 3টে প্রজেক্টরে যখন প্রজেকশন শুরু হয় তখন 3টা প্রজেক্টরে আমরা স্টেরিও যদি 3টা পাই তাহলে 6টা ট্র্যাক পাওয়া যাচ্ছে। তখন সবাই চিন্তা করলো যে এই একই জিনিস আমি সব স্পিকারে না দিয়ে আরেক ধরনের পার্সপেক্টিভ তৈরি করতে পারি। হ্যাঁ, তো তখন ডিজনি ওয়ার্ল্ড অনেক ছবি করতো, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক ছবি করতো। তো ওরা ফান্টা সাউন্ড নামে একটা সাউন্ড শুরু করে আর কি, ফরম্যাটে সাউন্ড করে, যেটা ওরা 4টা স্পিকারে ভিন্ন ভিন্ন শব্দ সোর্স হিসেবে ওরা ব্যবহার করতে পারতো। তো সেটাও চলচ্চিত্রকে আকর্ষণীয় করার একটা উপায় ছিল। তো এখানে আমরা যদি দেখি যে সাউন্ডে আসলে কত রকম ফরম্যাট মানে ডেভেলপ করার
এই যাত্রাপথে আসলে কতভাবে সেটা মানে ডেভেলপ করার চেষ্টাটা ছিল, সেটা আমরা এখানে একটা ভিডিওতে কিছুটা পাওয়া যায়। Okay, here we go, guys. 3, 2, 1. মাঝখান থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই যে Worst part of the film for me personally. A lot of the anyway, Future for the Cinerama process itself, other than in the 3 theaters that you can see it. এটা দেখি। এটা আমরা দেখছি ভিটাফোন সিস্টেমের একটা ফিল্মের ইনসার্ট আছে এখানে। তো এটাতে দেখেন স্পিকার বা চ্যানেল হচ্ছে একটা, ঠিক আছে? এটা 1926, এটা ডন জুয়ান ছবিটার একটা দৃশ্য। এরপরে আমরা আচ্ছা ফান্টা সাউন্ড এখানে যেটা দেখাচ্ছে বলছে চ্যানেল, ও ফান্টা সাউন্ড ডেভেলপ করলো কিরকম দেখেন, যে ফান্টা সাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন ডিজনি ধরনের একটা ফিল্ম, ও চ্যানেল 1 দিয়ে শুরু করে, ও 4টা চ্যানেলে 5টা চ্যানেলে সে সাউন্ডটাকে ডিস্ট্রিবিউশন করে। তার মানে কি, যে ও 5টা স্পিকার এখানে ব্যবহার করেছে, একটা লেফট, একটা রাইট, একটা সেন্টার, একটা রিয়ার রাইট, একটা রিয়ার লেফট। এই 5টা স্পিকারে ও যখন সাউন্ডটা ডিজাইন করেছে, ও তখন এই স্পিকার সেপারেশন গুলো তৈরি করেছে, যে কোন স্পিকারে কোন শব্দগুলো প্লেব্যাক হবে, কোন স্পিকারে কোন শব্দগুলো প্লেব্যাক হবে না। তাতে যেটা হলো যে মানুষের পার্সপেক্টিভ অনুযায়ী সে ডিজাইন করতে পারলো। হ্যাঁ, যে সে ধরেন এটার ব্যবহার কি হতে পারে, যে এই যে রিয়ার স্পিকার। তো আপনি ধরেন আপনি দেখছেন যে একটা দৃশ্যে স্ক্রিনের উপর থেকে একটা হেলিকপ্টার ঢুকছে, তার মানে কি আপনার মাথার পেছন দিয়ে একটা হেলিকপ্টার আসলে ঢুকে পড়লো। তো এই যে সে আমার স্ক্রিনটা যদি এখানে হয়, এই স্ক্রিনে যখন হেলিকপ্টারটা ঢুকলো তার আগে থেকেই কিন্তু আমি শব্দটা শুনতে পাচ্ছি, তাই না? কারণ হেলিকপ্টার তো দূর থেকে আসার মানে আসছে যখন, অনেক দূর থেকেই আমার শুনতে পাওয়ার কথা। সো ও এখানে স্ক্রিনের মধ্যে আমি হয়তো এই দিক দিয়ে হেলিকপ্টারটা ইন করে এখানে ল্যান্ড করবে। তো আমি কিন্তু এখানে ঢোকার অনেক আগে থেকেই স্পিকারে সাউন্ডটা শুনতে পাবো। তো শুনলে সেটা আমি কোন স্পিকারে শুনতে পাবো? সেটা এই স্পিকারে আমি শুনতে পাবো যদি ও এই সাইড দিয়ে ইন করে হেলিকপ্টারটা। এই স্পিকারে শুনতে পাবো যদি সে এই পাশ দিয়ে ঢুকে, আর সে যদি পেছন লেফট সাইড দিয়ে ঢুকে, তাহলে এই স্পিকারে আমি প্রথম শুনতে পাবো। তারপরে আস্তে আস্তে পুরোটাতে ছড়িয়ে যাবে, কারণ হচ্ছে যে যখন সে সেন্টারে আসবে তখন সবগুলোতেই সমানভাবে সাউন্ডটা শুনতে পাবো। সো এই স্পিকার এবং এই স্পিকার, এরা দুজন যদি একসঙ্গে প্রথম থেকে শুনতে পাই আমি, এবং পরে যদি এই 3 স্পিকারও শুনতে পাই, তার মানে ও একদম স্ট্রেট পেছন দিয়ে সে
হেলিকপ্টারটা এসছে, আপনার অডিয়েন্সের পেছন থেকে হেলিকপ্টারটা এসে এই স্ক্রিনের সামনে ল্যান্ড করলো স্ক্রিনের মধ্যে। সো এটা হচ্ছে সাউন্ডের পার্সপেক্টিভ। বুঝতে অসুবিধা হয়নি তো আপনাদের এই বিষয়টা? না স্যার। তো এটা ছিল ফান্টা সাউন্ড, যেটাতে মানে অনেক ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট ছিল। এরপরে সিনেরামা যখন আসলো তখন আপনারা দেখেন যে 7টা চ্যানেল চলে আসলো, ঠিক আছে? কারণ 3 দুগুণে 6, 3টা প্রজেক্টর দিয়ে যেহেতু ছবিটা দেখানো হতো, আর একটা ছিল হচ্ছে যে উফার, সো লো ফ্রিকোয়েন্সিটা ওটাতে বেশি থাকতো। সো এইভাবে হচ্ছে 7টা চ্যানেল তখন ওরা করে, হ্যাঁ, এই কনফিগারেশন অনুযায়ী সিনেরামার ক্ষেত্রে 1952-র দিকে। এই সময় খুব খারাপ অবস্থা ছিল ফিল্মের। এরপরে সিনেমা স্কোপ এবং সিনেমারামা থেকে বেরিয়ে যাওয়া হলো। কেন? কারণ হচ্ছে 3টা ক্যামেরা দিয়ে শুট করা, 3টে প্রজেক্টর দিয়ে ছবি চালানো, হ্যাঁ, এটা আর ফিল্মে তো অনেক কস্টলি ছিল, তো এটা মিলে সব কিছু খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল ফিল্ম প্রসেসটা। তাই আসলে সিনেমারামায় আর ছবি বানানো সম্ভব হলো না। তখন এই সিনেমা স্কোপ জিনিসটা আসলো, তখন এক ধরনের গেট তৈরি করা হলো, মানে লেন্সের মধ্যে দিয়ে যখন যেখানে আলোটা ঢোকে সেখানে আসলে এই ধরনের একটা সিনেমা স্কোপ রেশিওতে ছবি আসলো। তো তখন অলরেডি 4টা ট্র্যাক তখন সাউন্ডের জন্য ছিল। সেটা কিরকম? লেফট, রাইট, সেন্টার অ্যান্ড রিয়ার। কারণ আমাদের এখন 3টা স্ট্রিপ মানে নাই, অত 7টা চ্যানেল আমরা পাচ্ছি না অডিওতে। এরপরে আরেকটা ভার্সন আপনারা জানেন কিনা না, যে 70 মিলিমিটারের একটা ভার্সন ছিল, বিরাট স্ক্রিন, এবং সেটাতে 5.1 সাউন্ড ব্যবহার হতো, ঠিক আছে? 5.1 মিনস এখানেও হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, সেটার জন্য আলাদা একটা ট্র্যাক ছিল। তারপরে ডিজিটাল সাউন্ড আসলো, ডলবি ডিজিটাল 92, ডিটিএস আরেকটা ভার্সন, টিএইচএক্স একটা, ডিটিএস একটা, আর হচ্ছে ডলবি একটা। এরা 3টা বড় কোম্পানি আসলে সাউন্ডের ফরম্যাট ডেভেলপমেন্টে কাজ করে গেছে, এবং মানে তাদের ফরম্যাট গুলোই মোস্টলি সারা বিশ্বে ব্যবহার হয়। সনির আরেকটা ভার্সন, এটা খুব একটা ব্যবহার হয় না, কিন্তু ওদের একটা ভার্সন আছে যেটা সনি ডাইনামিক ডিজিটাল সাউন্ড। সো এইটা হচ্ছে মোটামুটি একটা জায়গা যেখানে আসলে আমরা ফিল্মের সাউন্ডের একটা ইভলিউশনটা পাই। আর এখন যে জায়গাটায় আসছি, আমি বলছিলাম সাউন্ডের পার্সপেক্টিভের কথা, যে আপনার সাউন্ডটা আপনি ঠিক মানে একটা জায়গায় বসে আপনি যদি শব্দটা শুনেন, আপনার পারসেপশনে আপনি বুঝতে পারেন যে মানে পাখিটা ডাকছে সেটা কোন দিকে, এটা কি আপনার রাইট সাইডে কোথাও না লেফট সাইডে কোথাও। এটা আমরা বুঝতে পারি আমাদের কানের যে ডিজাইনটা সেই কারণে, যেটা সামনে না পিছে, লেফটে না রাইটে, এই জিনিসটা আমরা বুঝতে পারি আমাদের কানের শেপের কারণে। তো সেই ব্যাপারটাই আমরা স্পিকারে যখন সাউন্ড ডিজাইন করি, হ্যাঁ, তখন সেই পার্সপেক্টিভটা ধরে যে পাখিটা ডাকছে
ঠিক আমরা যেই স্পেসটা দেখছি স্ক্রিনে সেটার ঠিক কোন স্পেসটাতে সেইটাকে আইডেন্টিফাই করতে পারাটা হচ্ছে মানে সাউন্ডের পার্সপেক্টিভের কাজটা, যে এটা কি কাছে না দূরে, এটা কি লেফটে না রাইটে। তো ডলবি অ্যাটমস বলে এখন যেই ফরম্যাটটা একদম রিসেন্ট, সেটা হচ্ছে ওরা বলে যে মানে এনিওয়্যার ইন দ্য মানে সিনেমা হল পারসেপশনটা দেয়া সম্ভব, যে একটা অডিয়েন্স বসে আছে, সে যদি চায় মানে একজন ফিল্ম মেকার যদি চায় তাকে পারসেপশন দিবে যে জাস্ট মানে অডিয়েন্সের ঠিক সামনে হাতের হয়তো একটু ডান পাশে এরকম একটা জায়গায় সে সাউন্ডটাকে ফিল করবে। সেইটা এখন ডিজাইন করা সম্ভব ডলবি অ্যাটমসের দ্বারা, এবং সেখানে 128টা অডিও ট্র্যাক থাকে। আমরা এবার এর আগে মানে আপনারা দেখেছেন যে 1 ট্র্যাক, 2 ট্র্যাক, তারপরে 4 ট্র্যাক, হ্যাঁ, তারপরে 7 ট্র্যাক, তারপর আবার 4 ট্র্যাকে ফিরে গেল সাউন্ড, তারপরে 5.1, 7.1, তারপরে 10.1, and then এখন ওরা বলছে যে it is unlimited now. So পার্সপেক্টিভটা মানে ডিপেন্ড করবে হচ্ছে যে আমি আসলে কোথায় আইডেন্টিফাই করতে চাই শব্দটাকে। সো সেইটা একটা জায়গা থেকে আমরা দেখতে পাই। Welcome to Dolby Atmos. Please put on your headphones. It's a new way to experience sound. Unlike stereo, which is limited to 2 audio channels, Dolby Atmos can manipulate individual sounds in 3D space to position sounds all around you. Sounds can move above you, far away, or right up close. Let's compare. This is stereo. And this is Dolby Atmos. Dolby Atmos can build worlds of sound to tell any story. It catches all the little details, puts you in the center of the action. It sounds just like the real world. And transports you to faraway lands. Go inside the story with breakthrough sound. Dolby Atmos. আমি জানি না আপনাদের মানে আপনারা কেউ কি টের পাচ্ছিলেন একটু লেফট রাইট না বোঝায় না, মানে যদি প্রপার স্পিকার সিস্টেম না থাকে এটা বোঝাটা একটু মুশকিল। তো এইটা মানে হচ্ছে যে শব্দের যেই ডেভেলপমেন্টটা সেটা এই প্রক্রিয়াতে আমরা এগিয়ে এসেছি, যেখানে আরেকটা জিনিস ছিল যে আগে পুরো শব্দ বিষয়ক কাজগুলো অ্যানালগে করতে হতো, সেটা খুব ডিফিকাল্ট ছিল। কোনো জিনিস একবার করে ফেললে ওটা আনডু করার কোনো প্রসেস ছিল না। তো এখন আমরা যেহেতু শব্দে মানে তৈরিতে এবং নানা রকম শব্দের ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়, সো এটা অনেক সহজ করলো এবং এটা আনডু করতে পারি আমরা, সেই সুবিধাগুলো আমাদের আছে। তো এর মধ্যে আপনাদের যদি কোনো কিছু মানে কোনো কোশ্চেন থাকে বা কোনো কিউরিওসিটি আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমি আরেকটু এগিয়ে যাই আরেকটা জিনিসের জন্য। না স্যার। ওকে,
আরেকটা জিনিস হচ্ছে যে মানে শব্দের মানে আমরা শব্দ সম্পর্কে জানলাম, তারপরে ফিল্মের সাউন্ডের হিস্ট্রিটা খানিকটা জানলাম। তো অ্যাজ এ মিডিয়া আসলে মানে সাউন্ড আসলে কি রকম সেটা একটু চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে। একটু সময় নিচ্ছি আমি, জাস্ট মেবি 1 মিনিট or 2। আমি এর মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এটা বোধহয় দেখিয়েছি আমার মনে হয়, যে ওকে সেটা হচ্ছে যে মিডিয়া হিসেবে আসলে সাউন্ড কেমন। সেই জায়গাটা যে এইটা মানে এরকম একটা মিডিয়া, যে মিডিয়াটা আপনার অলওয়েজ ওপেন থাকে, মানে এই মিডিয়ার জন্য মানুষকে আপনি রিচ করতে পারবেন, আপনি চোখ বন্ধ করতে পারবেন, কিন্তু কান আসলে মানুষের বন্ধ থাকে না। হ্যাঁ, তো এই জন্য বলা হয় যে মানে এটা এটা ইউ ক্যান এক্সেস এনি টাইম। একটা মানুষের ঘুমের মধ্যেও আসলে শব্দ ঢুকে পড়তে পারে। আমরা ইয়ে করি কি বলে অ্যালার্ম ব্যবহার করি, তাই না? সো সেখানে কি হয় আসলে, যে সেখানে আমরা অ্যালার্ম দিয়ে রাখি যাতে সাউন্ড আমাকে এক্সেস করতে পারে আমি যখন ঘুমাচ্ছি। তো ইভেন একটা মানুষের ঘুমের মধ্যে অ্যাজ এ মিডিয়া সাউন্ড ঢুকে পড়তে পারে। এবং ধরেন আপনি একটা এরিয়ার মানুষকে কিছু জানাতে চান, আপনি একটা মাইক আর একটা ভ্যান বা কিছু একটা নিয়ে আপনি কিন্তু নেমে পড়তে পারেন, আপনার কারো বাড়িতেও ঢুকতে হয় না, তাই না? যেখানে আপনি কোনো একটা এরিয়ায় একটা রাস্তা দিয়ে ঘুরে আসলেও আপনি যদি লাউড স্পিকারে প্লে করেন কিছু একটা, তো ওই বাড়ির মধ্যে থেকেও লোকজন শুনতে পাচ্ছে। সো তার মানে কি, যে এটা একটা বড় এরিয়া কভার করে, আর এটা তো ইনফরমেশন কনভে করে, ইমোশন কনভে করে, এগুলো আমরা একরকম করে জানি। এটার পার্সপেক্টিভ থাকে, যেটা বলতে চাচ্ছিলাম। আরেকটা হচ্ছে যে এটা একটা স্ট্যান্ড অ্যালোন মিডিয়া। স্ট্যান্ড অ্যালোন মিডিয়া মানে হচ্ছে যে আমরা যখন চলচ্চিত্রে শব্দকে ব্যবহার করি তখন আমরা ঠিক মানে আমি বলবো যে সবখানে না, কিন্তু আমাদের দেশে এখনো শব্দকে যথেষ্ট গুরুত্বের সাথে না মানে দেখার প্র্যাকটিসটা এখনো কম। মানে এটার যে মানে পাওয়ার, সেই পাওয়ারটা যথেষ্ট পরিমাণে আমরা যে চলচ্চিত্রে এখন ব্যবহার করতে পারি এখনো, সেটা মানে সন্দেহ আছে কতটুকু করতে পারি। তো সেই জায়গা থেকে মানে আমাদেরকে যদি আমরা এটা বুঝতে চেষ্টা করি যে
সাউন্ড কিন্তু মানে স্ট্যান্ড অ্যালোন মিডিয়া কি করে যে শব্দ আমরা রেডিও শুনে আসছি ছোটবেলায়, আপনারা হয়তো শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের ছোটবেলায় রেডিও শোনার অভিজ্ঞতা ছিল। অবশ্য এখন এফএম রেডিওর কারণে আবার একটা রেডিওর টাইম এসছে। তো সেখানেই যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো কিন্তু আমাদের পুরোপুরি কমিউনিকেট করে, আমাদেরকে ইনফর্ম করে, আমাদেরকে সার্ভ করে, মানে স্টোরি টেলিং কমপ্লিটলি ওয়ার্ক করে। আমরা ছোটবেলায় রেডিওতে নাটক শুনতাম, হ্যাঁ, তো ওই রেডিও নাটকগুলো তে আমরা কিন্তু গল্পটা পুরোপুরি বুঝতে পারতাম, এবং পাত্র পাত্রী তাদের যে মানসিক পরিস্থিতি সেগুলো বুঝতে কোথাও কোনো সমস্যা হতো না। এবং নানা রকম ভাবে সে কেউ ট্রেনে যাচ্ছে, তখন ট্রেনের শব্দ ব্যবহার হতো এই রেডিও নাটকগুলোতে। তো সেগুলো চমৎকার মানে এক্সপেরিয়েন্স ছিল। তো সেই রেডিও নাটকগুলো কিন্তু ফুললি স্ট্যান্ড অ্যালোন মিডিয়া, তারা কিন্তু গল্প বলতে পারছিল। তো এছাড়াও আমরা যদি গানের কথা ধরি, সেগুলো সাউন্ড আসলে স্ট্যান্ড অ্যালোন মিডিয়া হিসেবে কাজ করে, হ্যাঁ। তো সেইভাবে মানে এটা ফুললি মানে ওর পুরোপুরি সক্ষমতা আছে যে সে তার গল্পটা বলতে পারে শব্দ তার নিজস্ব ফরম্যাটে। কিন্তু আমরা যখন চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হয়ে সম্পৃক্ত করে শব্দটাকে ব্যবহার করি, তখন মানে যেন এটার গুরুত্বটা যথেষ্ট আমরা বুঝতে পারি না, সেরকম একটা জায়গা কাজ করে। তো সেই জায়গা থেকে ছোট্ট একটা ফানি ভিডিওর মতো আমরা যদি একটু দেখি, হয়তো কিছু একটা আমাদেরকে ধারণা দিতে পারে যে মানে শব্দ আসলে কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে। All right, let's play a little bit of a game here. Imagine you're shooting a film or video and you have a choice to make between really good video quality and really good audio quality. Which do you choose? You'd be surprised how many people actually choose really good video and how this could probably be to their detriment. And we're going to show you two examples. First, really good audio but really terrible video. So you can see with really terrible video how you can follow what I'm saying, how you can get into the story despite the fact that the image has been degraded. Directors will use this creatively, like the Blair Witch Project, which is like an hour and a half of really terrible video, but the audio is so good, you can follow the story. Things change drastically when we switch that around. Suddenly, with really bad audio, it's hard to take what I'm doing seriously. It's hard to take this whole video seriously. And to get through something like this, that's even 5 minutes, is painful. This might work maybe with action cams if the content is really good, like a skydiver. We kind of forgive that for a second. But for film content, you can't pull this off. It's terrible and it's unwatchable. And it's only unwatchable because the audio... কিন্তু শেয়ার হয়নি। সরি, বলবেন না আমাকে? আমি ভাবলাম অনলি সাউন্ড শোনাবে। না না, সরি, মাই ফল্ট। দিচ্ছি এখন। আমি শুরু থেকে দিচ্ছি আবার। এবার পাচ্ছেন? এবার পাচ্ছেন সবাই? জি স্যার, পাচ্ছি। All right, let's play a little bit of a game here. Imagine you're shooting a film or video and you have a choice to make between really good video quality and really good audio quality. Which do you choose? You'd be surprised how many people actually choose really good video and how this could probably be to their detriment. And we're going to show you two examples. First, really good audio but really terrible video. So you can see with really terrible video how you can follow what I'm saying, how you can get into the story despite the fact that the image has been degraded.
Directors will use this creatively, like the Blair Witch Project, which is like an hour and a half of really terrible video, but the audio is so good you can follow the story. Things change drastically when we switch that around. Suddenly, with really bad audio, it's hard to take what I'm doing seriously. It's hard to take this whole video seriously. And to get through something like this that's even 5 minutes is painful. This might work maybe with action cams if the content is really good, like a skydiver. We kind of forgive that for a second. But for an actual film content, you can't pull this off. It's terrible and it's unwatchable. And it's only unwatchable because the audio is terrible. So I'm going to switch things back for the benefit of all of us. You can see how having good video and good audio is so super important. But if you had to choose, you shouldn't have to choose, but if you had to, maybe good audio is what you should be choosing. So, এটা কি কোনো সেন্স মেক করে? কিছু ধারণা দিতে পারে এই ভিডিওটা? জি স্যার। আরেকবার দেখলে ভালো হতো। আবার আমি দ্বিতীয় কথাটা শুনতে পাইনি। আরেকবার দেখতে চাচ্ছিলাম। ও শিওর, জাস্ট আ মিনিট। আইডিয়াটা হচ্ছে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে মানে গুড ভিডিও বাট ব্যাড অডিও, সেটার এক্সপিরিয়েন্সটা কেমন হয়, আর ব্যাড ভিডিও গুড অডিওর এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেইটাও কম্পেয়ার করার চেষ্টা করছে। আমি শেয়ার করছি আবার। All right, let's play a little bit of a game here. Imagine you're shooting a film or video and you have a choice to make between really good video quality and really good audio quality. Which do you choose? You'd be surprised how many people actually choose really good video and how this could probably be to their detriment. And we're going to show you two examples. First, really good audio, but really terrible video. So you can see with really terrible video how you can follow what I'm saying, how you can get into the story, despite the fact that the image has been degraded. Directors will use this creatively, like the Blair Witch Project, which is like an hour and a half of really terrible video, but the audio is so good, you can follow the story. Things change drastically when we switch that around. Suddenly, with really bad audio, it's hard to take what I'm doing seriously. It's hard to take this whole video seriously. And to get through something like this that's even 5 minutes is painful. This might work maybe with action cams if the content is really good, like a skydiver. We kind of forgive that for a second. But for an actual film content, you can't pull this off. It's terrible and it's unwatchable. And it's only unwatchable because the audio is terrible. So I'm going to switch things back for the benefit of all of us. You can see how having good video and good audio is so super important. But if you had to choose, you shouldn't have to choose, but if you had to, maybe good audio is what you should be choosing. কি এবার একটু সেন্স মেক করলো? জি স্যার। জি স্যার। সো মানে সাউন্ড মানে যদি খারাপ হয় না, দেখবেন যে পেইনফুল হয়, মানে মাথা ব্যথা হয়। হ্যাঁ, আপনি একটা খারাপ সাউন্ড যদি মানে ফিল্মে দেখেন যে খুব মানে প্রবলেম আছে রেকর্ডিং এ, তখন মাথার উপর একটা প্রেসার পড়ে। কিন্তু ব্যাড ভিডিও কিন্তু চোখ ব্যথা করে যে তা না, কিন্তু সাউন্ডে এই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে সাউন্ডটা ভালো হওয়া। তো আমরা আস্তে আস্তে জানবো যে আসলে মানে সাউন্ড আসলে যদি আমরা একটু মনোযোগ দিয়ে কনসিয়াসলি যদি সাউন্ডটা ব্যবহার করি, তাহলে শব্দের মধ্যে দিয়ে আসলে অনেক কিছু বলা যায়। হ্যাঁ,
তো যেমন আমরা যদি একটু দেখি যে শব্দ দিয়ে আসলে গল্প আমরা কিভাবে বলি, হ্যাঁ, তো সেটা হচ্ছে যে শব্দ দিয়ে দুভাবে গল্প বলা যায়। একটা হচ্ছে সরাসরি বলা যায়, আর একটা হচ্ছে ইন এ ওয়ে আর কি, ইনডিরেক্টলি গল্পটা বলা হয়। তো সরাসরি মানে ডিরেক্ট ন্যারেটিভ রোল আছে সাউন্ডের গল্প বলার ক্ষেত্রে, আর ইনডিরেক্ট সাবলিমিনিয়াল ন্যারেটিভ রোল যেটা, সেটাও আছে। তো কিভাবে মানে মানে আমরা ওইটা একটু আলাপ করি যে ইনডিরেক্টলি আসলে কিভাবে বলি আমরা। সেটা হচ্ছে যে শব্দ একটা লোকেশনকে এস্টাবলিশ করে। যেমন আপনি যদি একটা গল্প বলেন, তাহলে আপনাকে কি বলতে হয় যে মানে বিষয়টা কি নিয়ে, আপনি কার কথা বলছেন, হ্যাঁ, সে কোথায় আছে, হ্যাঁ, তার সমস্যা কি, হ্যাঁ, এরকম আস্তে আস্তে করে না আপনি গল্পটা বলেন। তো সে একটা লোকেশন এস্টাবলিশমেন্টে কিভাবে আসলে সাউন্ড রোল প্লে করে, হ্যাঁ, তো সেটা অনেকটা এরকম যে আপনাকে যদি আমি একটা শব্দ শোনাই, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু বলতে পারবেন যে এই শব্দটা কোন স্পেসের, এটা কি কোনো গ্রাম, নাকি কোনো শহর, নাকি কোনো বাজার, হ্যাঁ, নাকি সদরঘাট লঞ্চ টার্মিনালের, হ্যাঁ, নাকি একটা ট্রেন স্টেশনের, হ্যাঁ, আপনি ওই শব্দটা শোনা মাত্র আপনি কিন্তু ইনফরমেশনটা কালেক্ট করে ফেলবেন যে জায়গাটা কেমন। এটা হয় কিনা? ইয়েস স্যার। তাই না? তো জি স্যার। এই যে শুরু করলো গল্প বলতে, যে জায়গাটা কেমন, জায়গাটা কি খুব বিজি নাকি খুবই সাইলেন্ট একটা জায়গা, হ্যাঁ, সেই কথাগুলো কিন্তু শব্দ সুন্দর করে বলে ফেলতে পারে। এবং মানে বলে যে সাউন্ড আসলে ব্যাকডোর দিয়ে মানুষের মনের মধ্যে ঢুকে পড়ে, হ্যাঁ, এবং মানুষ নোটিশও করে না যে তাকে এই কথাটা সাউন্ড বলে ফেললো, কিন্তু মানুষ ইনফর্মড হয়। সো এইটা একটা বিরাট মানে বলে না যে অনেক কথা যাও যে বলি কোনো কথা না বলি, তো শব্দের কাজটা হচ্ছে ওরকম যে সে কোনো কিছু মানে অত আইডেন্টিফাই না করে, আপনাকে নোটিস না করেও আপনাকে ইনফর্ম করতে পারে। কারণ হচ্ছে যে আপনি যখন একটা ফিল্ম দেখছেন, আপনি কিন্তু এটা নোটিস করছেন না যে আমি জানলাম ইহা একটি রেল স্টেশন, এই ইনফরমেশনটা আপনার ওভাবে আসে না, হ্যাঁ, ইউ নো যে রেল স্টেশন, দ্যাটস ইট। সো এটা একটা মানে জায়গা যে সে আপনার লোকেশন এস্টাবলিশ করে যে কিরকম একটা জায়গায় গল্পটা ঘটছে, হ্যাঁ, এটা কি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না কি ধরনের, হ্যাঁ। তো এটা একটা মানে স্টোরি টেলিং এর পার্ট, যে শব্দ দিয়ে আমাদেরকে বলতে হয়, হ্যাঁ। তো সেটা আসলে এরপরে যেটা হচ্ছে যে একটা পিরিয়ডকেও শব্দ কিন্তু আইডেন্টিফাই করে দেয়, হ্যাঁ, যে সে ধরেন আপনি যদি এখন গ্রামে যান, দেখবেন যে ওর আশেপাশে ছোট টাউনগুলোর কাছাকাছি এক ধরনের ব্যাটারি গাড়ি এখন চলছে, হ্যাঁ, এবং খুবই চাইনিজ এক ধরনের মানে প্রোডাকশন, তো এবং শব্দ মানে এগুলোর যে টি 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 একটা শব্দ হয়। তো আপনি যদি কোনো ফিল্মে এরকম শব্দ শুনেন, আপনি বুঝবেন যে এটা একদমই রিসেন্ট ফিল্ম, ঠিক আছে? বা আপনি একটা ড্রয়িং রুমের সেট আপে আছেন, সেখানে আপনি যদি হঠাৎ একটা টিএনটি ফোন বেজে ওঠে, হ্যাঁ, তাহলে আপনার কাছে মনে হবে যে এইটা অ্যাটলিস্ট মানে 90s এর হয়তো শেষের দিকের গল্প,
কারণ এখন খুব একটা টিএনটি ফোন দেখা যায় না। হ্যাঁ, সবাই মোবাইল ফোন ব্যবহার করে এবং সেটাই মানে প্রচলিত। তো তার মানে কি, আপনি ফোনটা হয়তো দেখাচ্ছেনও না, কিন্তু ফোনটা বেজে ওঠার শব্দটাই আপনারকে বলে দিবে যে এটা আসলে হয়তো 80s-এর 90s-এর বা এর আগের কোনো গল্প। তো এরকম করে সে কিন্তু পিরিয়ডকেও আইডেন্টিফাই করে যে এইটা আসলে কোন পিরিয়ডের গল্প। আপনি দেখবেন যে আগে যে ট্রেনগুলো, হ্যাঁ, সেই ট্রেনের শব্দগুলো, কয়লা ইঞ্জিনের যে ট্রেনগুলো, সেটার যে শব্দ, সেটা কিন্তু আপনাকে ওই পিরিয়ডের কথা বলে দিবে। হ্যাঁ, তো এইভাবে আসলে শব্দের মধ্যে দিয়ে নানা রকম জিনিস প্রকাশ পায়। তারপরে ডিফাইন করে যে আপনি যেই দৃশ্যটা দেখছেন সেটা কিরকম সময়ের কথা বলছে। যে সে ধরেন এটা আর্লি মর্নিং হলে আমরা এক ধরনের শব্দ শুনতে পাই, যে বার্ডস বা এই ধরনের শব্দ দিয়ে আমরা আর্লি মর্নিংকে মানে এস্টাবলিশ করতে পারি। হ্যাঁ, রাতে আমরা খুব প্রচলিত যে ঝিঝি পোকা শুনি অনেক সময় সিনেমাতে। সো এটা এই ঝিঝি পোকাটা কেন আমরা শুনছি? কারণ ফিল্ম মেকারকে এস্টাবলিশ করতে হয় যে এই সময়টা কখন, এবং সেই সময়ের এক্সপেরিয়েন্সটা দিতে হয় অডিয়েন্সকে। সো সেটার জন্য কিন্তু এই ঝিঝি পোকাগুলো, হ্যাঁ, সেইটা আসলে টাইম অফ ডে কে ডিফাইন করার জন্য ব্যবহৃত হচ্ছে। এরপরে হচ্ছে যে একটা ক্যারেক্টারকেও আপনি ডিফাইন করতে পারেন নানাভাবে। হ্যাঁ, আপনারা হয়তো মানে মাটির ময়না ছবিটা দেখেছেন, যে ওটা দেখবেন যদি ছবিটা দেখে থাকেন বা যদি দেখেন, দেখবেন যে ওখানে যে রোকন যে চরিত্রটা, ও কানে এক ধরনের শব্দ শুনতে পায়। হ্যাঁ, এবং সেইটা কিন্তু ওর যে ক্যারেক্টার, হ্যাঁ, আমরা মানে ওর যখন সিমটম গুলো শুরু হয়, আমরা দেখি যে ওকে আমরা যখন দেখি তখন ওই শব্দটাও শুনতে পাই। হ্যাঁ, তো ওই ক্যারেক্টারটাকে, ওর ইনার মানে যে জগৎটা, সেই জগৎটাকে এস্টাবলিশ করার জন্য ওই ওই অ্যাম্বিয়েন্টটাকে ব্যবহার করা হয়েছে। ওটা এক ধরনের ঝিঝি পোকা, কিন্তু ওইটা ডে টাইমের একটা সাউন্ড, মানে এটা নাইট ঝিঝি পোকা না। এবং আপনি ডে এবং নাইটের শব্দ আপনি যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ডিফাইন করতে পারবেন যেটা কি কোন সময়ের শব্দ। তারপরে একটা সিনের যে মুডটা, সেই মুডটাকে ডিফাইন করার জন্য বা মুডটা তৈরি করার জন্য অ্যাম্বিয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো সেটা কিরকম, যে সে ধরেন একজন হাউসওয়াইফ, সে তার বাড়িতে, হ্যাঁ, তার হাজবেন্ড বাড়িতে ফিরতে রাত করছে। হ্যাঁ, তো সে খুবই শঙ্কিত এবং সে বাসায় একা, তার ভয় লাগছে। হ্যাঁ, তো এরকম একটা দৃশ্যে আপনি হয়তো নাইট অ্যাম্বিয়েন্ট ব্যবহার করবেন, কিন্তু নিশ্চয়ই আপনি ওই নাইট অ্যাম্বিয়েন্টটাই ব্যবহার করবেন যেটা শুনলে একটু ভয় লাগে। হ্যাঁ, আবার আরেকটা দৃশ্য যেটার মধ্যে হয়তো একটা কাপল, তারা কোনো একটা গ্রামের একটা পুকুর পাড়ে, হয়তো শান বাঁধানো ঘাটে জ্যোৎস্না রাতে তারা বসে আছে। হ্যাঁ, তাদের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে, ভেরি রোমান্টিক একটা সেটআপ। সেখানে কিন্তু আপনি এই রাতের যে অ্যাম্বিয়েন্টটা, একটু অপেক্ষা করি প্লেনটার জন্য। তো ওই যে যেই মানে ওই পুকুর পাড়ে যেই জায়গাটাতে আপনি ওখানে যদি অ্যাম্বিয়েন্ট ব্যবহার করেন, নাইট অ্যাম্বিয়েন্ট, তাহলে আপনাকে একটা খুবই চমৎকার একটা নাইট অ্যাম্বিয়েন্ট ব্যবহার যদি আপনি করতে পারেন,
তাহলে ওই দৃশ্যটাকে ওই অ্যাম্বিয়েন্টটা সাপোর্ট করবে, ওই দৃশ্যের যে ইমোশনটা সেই ইমোশনটাকে সাপোর্ট করবে। কিন্তু আপনি যদি জাস্ট ওকে আই নিড এ নাইট অ্যাম্বিয়েন্ট, আমি একটা নাইট অ্যাম্বিয়েন্ট দিয়ে দিচ্ছি, সেভাবে যদি আপনি দেখেন তাহলে ওটা একটা অ্যাভারেজ পারপাস সার্ভ করবে, কিন্তু আপনার সিনকে সাপোর্ট করবে না। কিন্তু আপনি যদি ভাবেন যে আমার এই সিনটা কি অ্যাচিভ করতে চায়, সে কি মানে এটা কি কোনো ভয়ের দৃশ্য নাকি কোনো মানে রোমান্টিক কোনো একটা মুড, নাকি এটা মানে ইট ডিপেন্ডস যে সিনটা কি চাইছে ওই সময়ের ফিল্ম মেকারের ইন্টেনশনটা কি, সেইটা আপনার শব্দ নির্বাচনে প্রভাব বিস্তার করতে হবে। তাহলে আপনার শব্দ ব্যবহারে সৃজনশীলতার প্রয়োগ হবে। আদারওয়াইজ ইটস জাস্ট মানে হয়তো পারপাসটা অ্যাভারেজ লেভেলে সাপোর্ট করবে কিন্তু আপনার ফিল্মকে ওই সাউন্ডটা সাপোর্ট করবে না। আরেকটা হচ্ছে যে আপনারা মানে এটা একটা সিন এনভেলপ হিসেবে কাজ করে। আমরা জানি যে অনেকগুলো সিন মিলে একটা ছবি তৈরি হয়, তাই না? সো আপনার যখন একটা লোকেশন থেকে ছবিতে আমরা আরেকটা লোকেশনে চলে যাই, প্রথমে যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট। হ্যাঁ, আপনি আর্টিস্টের মানে যে ক্যারেক্টারের গল্পটা বলছেন তার বাসায় ছিলেন, সেই বাসা থেকে পরের দৃশ্যেই আমরা দেখলাম সে অফিসে কাজ করছে। ওখানে কিন্তু টোটালি যেই জিনিসটা প্রথমেই চেঞ্জ হবে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? অফিস অ্যাম্বিয়েন্ট আর বাসার অ্যাম্বিয়েন্ট তো সেম হবে না, তাই না? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা যে শুরুতেই মানে এই যে বাসার অ্যাম্বিয়েন্টটা প্রথমে শেষ হয়ে যেতে হবে, হ্যাঁ, এবং অফিসের অ্যাম্বিয়েন্টটা শুরু হতে হবে এই দৃশ্যটা যখনই চেঞ্জ হবে। সো এই যে একটা জায়গা থেকে আরেকটা স্পেসে যেতে আপনি প্রথমেই জায়গাটাকে ইন্ট্রোডিউস করবেন ওখানকার অ্যাম্বিয়েন্টটা দিয়ে। হ্যাঁ, এবং এই চেঞ্জের মানে হচ্ছে যে এর আগে পর্যন্ত আপনি যেই দৃশ্যে ছিলেন সেই দৃশ্যে এখন আর আপনি নেই। হ্যাঁ, তো তার মানে কি এটা একটা এনভেলপের মতো কাজ করে, যে আপনি একটা অ্যাম্বিয়েন্ট যতক্ষণ আমরা শুনছি তার মানে সে ওই দৃশ্য থেকে বের হয়নি, দৃশ্যটা চেঞ্জ হয়নি, সে ওই দৃশ্যের মধ্যে আছে। তো যখনই সে আরেকটা লোকেশনে অথবা আরেকটা ডে অথবা মানে যে কোনো ওয়েতে যখন দৃশ্যটা চেঞ্জ হবে তখন অ্যাম্বিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। সো সেটা সিন এনভেলপ হিসেবে কাজ করে, যে আপনার এই দৃশ্যটা যে একই দৃশ্য সেটা ডিফাইন করে অ্যাম্বিয়েন্ট। এবং আরেকটা জিনিস এই সুযোগে আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে যে ধরেন আমরা কোনো একটা দৃশ্যের শুটিং চলছে, তো সেই শুটিংটা আমরা শুরু করলাম সকাল 6টায়, কিন্তু শুটিংটা শেষ হতে হতে অনেক সময় একটু বড় সিন হলে 3-4 ঘন্টা লেগে যায়। তো এই 3-4 ঘন্টার মধ্যে এই 6টা থেকে এই 10টা পর্যন্ত, কিন্তু 6টার সময় আপনি যখন লোকেশনে গেলেন এবং রেকর্ডিং শুরু করলেন তখন ওখান থেকে যখন 10টায় আপনি লাস্ট শটটা নিচ্ছেন তখন কিন্তু আপনার অনেক লোক ঘুম থেকে জেগে গেল, তাই না? তো তাতে কি হলো যে তারা কাজ করতে শুরু করলো, আশেপাশে নানা রকম মেশিন স্টার্ট হয়ে গেল, হ্যাঁ, লোকজনের কথাবার্তা বাড়তে থাকলো, তার মানে কি ওখানকার পুরো অ্যাম্বিয়েন্সটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। কারো সাউন্ডটা মিউট করতে হবে। তো এই যে ব্যাপারটা যে সকাল 6টা থেকে এই 10টার মধ্যে যে বিরাট চেঞ্জটা সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট আপ হয়ে গেল। হ্যাঁ, আশেপাশে তখন আমরা অনেক শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ,
তো এই অ্যাম্বিয়েন্ট জিনিসটা কি আমি জানি না, আপনাদেরকে একটু হয়তো এক্সপ্লেইন করা দরকার। সে আপনি যেখানে বসে এখন আমার এই ক্লাসটা শুনছেন, সেখানে আপনি যদি একটু মনোযোগ দেন যে আপনার আশেপাশে কি শব্দটা হচ্ছে, হ্যাঁ, আপনি নিজে কোনো শব্দ না করে যদি শুনতে শুরু করেন, যে দেখবেন যে নানা রকম শব্দের একটা সম্মিলন চলছে আপনার ওখানেও। সো দ্যাট ইজ অ্যাম্বিয়েন্ট অফ ইউর প্লেস। অ্যাম্বিয়েন্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে অ্যাম্বিয়েন্ট কি জিনিস? No, sir. ওকে, সো দ্যাট ইজ অ্যাম্বিয়েন্ট অফ ইউর প্লেস। তো এই যে অ্যাম্বিয়েন্টটা, এটা কিন্তু চেঞ্জ হয়, এবং যখন সবাই ঘুমিয়ে থাকে তখন অনেক সাইলেন্স থাকে, আবার সবাই উঠে কাজবাজ শুরু করলে ওই এলাকার অ্যাম্বিয়েন্সটা বাড়তে থাকে, চেঞ্জ হয়ে যায়। তো এই যে আপনি একটা দৃশ্য শুরু করলেন, আপনি যদি লোকেশন সাউন্ড রেকর্ডিং করেন তাহলে আচ্ছা আমি একটু চেক করি না। और हमारे 2 गार्ड्स को उनकी गिरफ्त में ले लिया है। स्थिति बहुत गंभीर है। गिरफ्त में ले लिया? 3 सिपाहियों के बूते पर वो। তানভীর একটু দেখবেন কার মাইক্রোফোনটা অন আছে, একটু যদি সে। Yes, sir. Sure. জি স্যার, আপনি আনমিউট করে নেন। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। সো তো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যখন প্রথম শটটা যখন রেকর্ডিং করলেন এবং শেষ শটটা যখন রেকর্ডিং করলেন, এই দুটোর কিন্তু অ্যাম্বিয়েন্টে পার্থক্য রইল, তাই না? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, জি স্যার। তো এই যে পার্থক্যটা, তার মানে কি যে আপনার দৃশ্যটা যদি ওভাবে আপনি সাউন্ডে ব্যবহার করেন, তাহলে যেটা হবে, এটা একটা দৃশ্যটা দেখে সবাই বুঝতে পারবে যে এই দৃশ্যটা, প্রথম দৃশ্যটা আর্লি মর্নিং করা, পরেরটা আস্তে আস্তে লোক জেগে গেছে। এই যে টেকনিক্যাল অ্যাওয়ারনেসটা, এটা কিন্তু অডিয়েন্স বুঝতে পারবে, তাই না? এবং বোঝা যাবে যে শুটিংটা একই সময়ের না। তার মানে কি আপনার দৃশ্যটা হয়তো 1 মিনিটের, আপনার শুটিংটা শেষ করতে 4 ঘন্টা লাগলো, কিন্তু এই যে 4 ঘন্টাটা লাগলো, সেটা কিন্তু আপনার দৃশ্যটা দেখে বোঝা যাবে যে এটা একই সময়ের অ্যাম্বিয়েন্ট না। তার মানে কি অ্যাম্বিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। একটা শটে দেখা যাচ্ছে অনেক সাইলেন্ট, পরের শটে দেখা যাবে যে অনেক অন্য নয়েজ। তো এরকম হলে যেটা হয় যে তখন অডিয়েন্স বুঝতে পারে যে ইটস এ শুট, হ্যাঁ, মানুষ গল্প থেকে বের হয়ে যায়। তো সেটার জন্য কি করতে হয়? সেটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনি যখন লাস্ট শটটা নিলেন সকাল 10টায়, তখন আপনি সবাইকে সাইলেন্ট করে আপনি 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের একটা ট্র্যাক রেকর্ড করবেন, যেটা শুধু ওই সময়কার অ্যাম্বিয়েন্স থাকবে। হ্যাঁ, সেই অ্যাম্বিয়েন্সটা আপনি পুরো দৃশ্যের মধ্যে আপনি ব্যবহার করবেন। তখন মনে হবে যে এটা এই 1-1.5 মিনিটেরই ঘটনাটা, কারণ ওই অ্যাম্বিয়েন্সটা আপনার বারবার চেঞ্জ হবে না শট টু শট। জিনিসটা বোঝা গেল? জি স্যার। জি স্যার। স্যার সো মানে আপনারা, মানে আমার এই এতগুলো কথা বলার পিছনে যেই রিজনটা, সেটা হচ্ছে যে মানে আমরা যখন ফিল্ম মেকিং প্রসেসের মধ্যে কোনো শব্দ ব্যবহার করব, এটা কনসিয়াস চয়েস হতে হবে। যে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট যে এই শব্দটা কি এই দৃশ্যের জন্য যথেষ্ট জুৎসই কিনা, এটা বেস্ট চয়েস কিনা।
সো এই ভাবনাটা আপনার চলচ্চিত্রের মানে প্রোডাকশন ভ্যালুটা বাড়াবে, মানুষকে মোর রিলেট করবে আপনার গল্পের সঙ্গে। সো এইটা একটা বিষয় যে আমাদের কনসিয়াসলি যে কোনো শব্দ ব্যবহার করতে হবে। আমরা শব্দ সংযোজন করব এবং দেখব যে এটা কতটুকু সাপোর্ট করছে গল্পটাকে, হ্যাঁ, সেই অনুযায়ী আমরা শব্দকে ব্যবহার করব। এখন শব্দ নানা ভাবনা থেকে আসলে চলচ্চিত্রে ব্যবহার হয়, হ্যাঁ, যেমন কোনো সব মানে আমাদের আমরা ছবিকে নানা জনরায় আসলে দেখি, যে কোনো ছবি আছে খুব রিয়েলিস্টিক ধরনের, হ্যাঁ, কোনো ছবি আছে যে মানে ক্রাইম ফিল্ম বা ভূতের ছবি, হ্যাঁ, তো সেগুলো আসলে যথেষ্ট রিয়েলিস্টিক সাউন্ড আপনাকে মানে ব্যবহার না করে আপনি যদি একটু মানে ভিন্ন ধরনের শব্দ ব্যবহার করেন যেগুলো আসলে রিয়েলিটিতে আপনি ওইভাবে শুনেন না আসলে, কিন্তু আপনি গল্পের পারপাজে গল্পের মানে ইমোশনটা ক্রিয়েট করার জন্য আপনি মানে রিয়েলিটি নেই এমন শব্দ ব্যবহার করলে সেখানে আপনি আরেক ধরনের মানে চলচ্চিত্রকে মোর সাপোর্ট করবে। সো সেইটা একটা জায়গা আছে, হাইপার রিয়েলিজমের জায়গা আছে, হ্যাঁ, সুর রিয়েলিজমের জায়গা আছে। সো সেই জায়গাগুলো আছে শব্দ ব্যবহারে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আপনি যেমন ধরেন আমি জানি না এখানে আছে কিনা, আপনারা কি হিচককের একটা ছবি দেখি, আমি একটা সেকেন্ড পাই কিনা, এটা খুব কানেক্ট করবে বিষয়টাকে। সরি আমি পাচ্ছি না, এটা পরে এক সময় আপনাদেরকে দেখাবো।
তো Okay, sir. এগুলো আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে পরে আমি দেখাতে পারবো। হ্যাঁ, সো জি তো আপনারা আপনাদের সঙ্গে যদি আরেকটু আলাপ করি আমি আজকে, সেটা মানে শব্দ আসলে কত মানে ফর্মে আসলে রেকর্ডিং হয়। যেমন একটা হতে পারে যে আপনি যখন ফিল্মিং করছেন, ফিল্মের শুট করছেন, তখন আপনি মানে যখন আপনি ভিজুয়াল শুট করছেন, আপনি অ্যাট দ্য সেম টাইম আপনি সিং সাউন্ড রেকর্ডিং করতে পারেন। হ্যাঁ, আবার আরেকটা হতে পারে যে আপনি তখন কোনো সাউন্ড রেকর্ড করবেন না, বা আপনি গাইড ট্র্যাক রেকর্ড করলেন, কিন্তু আপনি পরবর্তীতে আপনার এডিটিং যখন শেষ হয়ে যাবে তখন আপনি স্টুডিওতে গিয়ে ডায়লগগুলো আলাদা করে রেকর্ড করে সেগুলো আপনি অ্যাড করতে পারেন আপনার ফিল্মে। সো সেটা যদি হয় তখন ডায়লগের ক্ষেত্রে আমরা এটাকে বলি এডিআর, অটোমেটিক ডায়লগ রিপ্লেসমেন্ট। যদিও কাজটা অটোমেটিক হয় না, মানে এটা কাউকে না কাউকে করতেই হয়। তো সেটা একটা প্রসেস যে ফিল্ম মেকিং এর সাউন্ডটা আপনি রেকর্ডিং অন স্পট করতে পারেন, যেটা লোকেশন সাউন্ড বলে বা সিঙ্ক সাউন্ড বলে। হ্যাঁ, সেটা আপনি করতে পারেন। আবার সেটা না করে আপনি সেটা পরবর্তী কোনো একটা সময়ে আপনার এডিটিং সম্পাদনার কাজ শেষ হয়ে গেলে আপনি স্পেসিফিক ডায়লগগুলো রেকর্ডিং করে সেটা অ্যাড অন করতে পারেন। তো সেইটা একটা প্রসেস। আর আপনি যখন লোকেশনে যদি রেকর্ডিং করেন তখন যে নানা রকম শব্দগুলো যেগুলো অ্যাকশন থেকে হয়, হয়তো ক্যারেক্টার হেঁটে যাচ্ছে, তার পায়ের আওয়াজ, হ্যাঁ, দরজায় নক করছে, এই ধরনের ইনসিডেন্টাল যে ঘটনাগুলো, সেগুলো থেকে যে শব্দ তৈরি হয় সেগুলোকে আপনি বলবেন ইনসিডেন্টালস। হ্যাঁ, তো আবার সেটা যদি আপনি স্টুডিওতে করেন তাহলে জ্যাক ফলি নামে এক ভদ্রলোক, তিনি এই মানে প্রচলনটা শুরু করেন যে এই শব্দগুলো আমরা ওই চলচ্চিত্রের দৃশ্য সম্পাদনার পর দেখে ওই সময় ইনস্ট্যান্টলি আবার মানে স্টুডিওতে শব্দ তৈরি করে সেটা লাগিয়ে ব্যবহার করা যায়। এই যে ভাবনাটা, এটা জ্যাক ফলি নামে এক ভদ্রলোক, উনি এই কাজটা শুরু করেন। তো এই জন্য তার নামের ভিত্তিতে এই শব্দ প্রক্রিয়ার নাম হয়ে যায় হচ্ছে ফলি সাউন্ড করা। সো আমরা ফলি সাউন্ড বলতে বুঝি যেটা হচ্ছে স্টুডিওতে রেকর্ডিং হবে, হ্যাঁ, যেটা ফিল্মের কোনো একটা ইনসিডেন্টাল, তার পায়ের আওয়াজ বা কোনো একটা কেউ গ্লাস রাখলো বা কিছু ভেঙে গেল, সেই শব্দগুলো যদি পরে স্টুডিওতে রেকর্ড করে আমরা সংযোজন করি তাহলে সেটা আমরা বলবো হচ্ছে ফলি সাউন্ড। আর সেই একই প্রক্রিয়াতে আবার আমরা নানা রকম অ্যাম্বিয়েন্ট রেকর্ডিং করে সেগুলোও চলচ্চিত্রে ব্যবহার করা হয়, যেটা অ্যাম্বিয়েন্ট সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড বলে অনেকে, এভাবে জিনিসগুলোকে বলা হয়। তো আমরা যদি ওইভাবে ভাগ করি যে ফিল্মে আসলে কি কি ধরনের শব্দ ব্যবহার হয়, হ্যাঁ, তো সেটা প্রথমে আসলে মানে ফিল্ম মেকিং সাউন্ড প্রসেসের মধ্যে দুটো ভাগ করে ফেলা হয়। একটা হচ্ছে ডাইজেটিক সাউন্ড, আরটা হচ্ছে নন ডাইজেটিক সাউন্ড। আপনাদের কারো কি ধারণা আছে ডাইজেটিক সাউন্ড কোনটা, নন ডাইজেটিক সাউন্ড কোনটা? জি স্যার। ওকে, সো কেউ একজন একটু যদি এক্সপ্লেইন করেন, আমি একটু আপনাদের ভয়েসও শুনতে চাই, একটা না বলে যাওয়ার চেয়ে, প্লিজ। স্যার, ডায়াজেটিক সাউন্ড হচ্ছে যে সাউন্ডগুলো আমরা ফিল্মের মধ্যে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমরা সাউন্ডের উৎসটা, আর নন ডায়াজেটিক সাউন্ড হচ্ছে যেখানে আমরা উৎসটা দেখতে পাচ্ছি না। সে যদি এমন হয়
যে আমার পাশের রুমের একটা মানে আমি যেই দৃশ্যটা দেখছি, হ্যাঁ, তার পাশের রুমে একটা শব্দ হলো, এটা আমি দেখতে পাচ্ছি না, তাহলে কি কি বলবো? এটাও ডায়াজেটিক সাউন্ড স্যার, কিন্তু এটা রিয়ালিটির মধ্যে আছে স্যার। হ্যাঁ, এটা রিয়ালিটির মধ্যে আছে, কিন্তু যে সাউন্ড গুলো মাথার মধ্যে চলছে বা ভয়েস ওভার এই ধরনের সাউন্ড গুলো নন ডায়াজেটিক। ওকে, তার মানে হচ্ছে যে আমরা দৃশ্যে দেখি না দেখি, গল্পের জগতের মধ্যে যদি শব্দটা হয় তাহলে সেটা ডায়াজেটিক সাউন্ড, তাই তো? আর একটু ওয়াইডার জিনিসটা, যে দৃশ্যে নাও দেখতে পারি, কিন্তু সে আমরা একটা দৃশ্য দেখছি যেখানে হয়তো দুজন লোক কনভারসেশন করছে, আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছে, তাই না? তো তখন আকাশ দিয়ে যদি প্লেনটা যায়, আমরা হয়তো দৃশ্যটা দেখছি না কিন্তু শব্দটা শুনছি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রেন, বাড়ির কাছাকাছি দিয়ে হয়তো একটা ট্রেন আছে, কিন্তু সেটা আমরা দেখতে পাই না, কিন্তু শব্দটা শুনতে পাই, সেটাকে আমরা কি বলবো তাহলে? ডায়াজেটিক সাউন্ড। কনসেপ্টটা না ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ বলেন। ডায়াজেটিক সাউন্ড স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ হচ্ছে ওটা ওই যে আমরা যেই গল্পটা দেখছি সেই গল্প জগতের ভেতরকার শব্দ, তাই না? সো সেটা আমাদের ডায়াজেটিক সাউন্ড। আর সে মিউজিক, আমি একটা দৃশ্য দেখি, আপনারা এটাকে কি বলেন? A second. আচ্ছা, আমি প্রশ্নটা করি তাহলে বুঝতে পারবেন। সে একটা রেডিওতে যে গান বাজছে সেটাকে আমরা কি বলবো? ডায়াজেটিক সাউন্ড। ওকে, তো সেটা একটা বিষয় যে এটাকে আমরা কিভাবে দেখি, ভাগ করি কিভাবে। হ্যাঁ, আর হলো যে তাহলে নন ডায়াজেটিক সাউন্ডের মধ্যে আমাদের কি কি আছে? স্যার, যেগুলো মূলত গল্প রিলেটেড না সেগুলো হচ্ছে গিয়ে নন ডাইজেটিক সাউন্ড, যেগুলো আমার দৃশ্যের সাথে বা গল্পের সাথে কোনো সম্পৃক্ততা রাখে না। তো আমি যদি একটা মিউজিক ব্যবহার করি যেটা গল্পটার যে ইমোশনটা সেটার সাথে কানেকশন আছে, তাহলে এটাকে আমি কি বলবো? স্যার যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ হ্যাঁ, এটা তো গল্পের সাথে সম্পৃক্ততা আছে। আপনি যে বলছিলেন যে গল্পের সাথে সম্পৃক্ত না, সেই জায়গাটায় আমার মনে হয় যে একটু মানে চেঞ্জ করে যদি আমরা বলি যে গল্পের সাথে কানেক্টেড, গল্পের রিয়েলিটির সাথে আসলে। হ্যাঁ, কিন্তু আসলে ওখানে যে যাদের গল্পটা আমরা দেখছি তারা শুনতে পায় না, সেটা আসলে আমরা কেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করছি সেটা একটু বলতে পারবেন? গল্পের ইমোশন বা ছন্দ ধরে রাখার জন্য। ইমোশনটা এক্স্যাক্টলি, সেটা হচ্ছে যে মানে আমরা একজন ফিল্ম মেকার ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে দিয়ে অডিয়েন্সের ইমোশনটাকে গাইড করতে চায়, যে ক্যারেক্টারের ইমোশনটার মধ্যে কি চলছে আসলে সেটাকে গাইড করতে চায়, যে সে কি অনেক মানে দুঃখের মধ্যে আছে নাকি সে মানে খুবই হ্যাপি একটা মুডে আছে,
সেইটা মিউজিক আমাদেরকে গাইড করতে পারে। হ্যাঁ, তো সেই কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার হয়। সেম সেটা ক্যারেক্টার শুনতে পায় না, আমরা শুনতে পাই। হ্যাঁ, আর ভয়েস ওভারের ক্ষেত্রেও তাই, যে আমরা ভয়েস ওভারটা ক্যারেক্টার যারা ফিল্মে আছে ওরা শুনছে না, আমরা অডিয়েন্সকে গাইড করার জন্য ফিল্ম মেকার অডিয়েন্সের সাথে কথা বলছে, তাই তো? আর স্পেশাল ইফেক্ট সাউন্ড, যেমন আমরা অনেক ভয়ের মুভি যখন দেখি তার মধ্যে অনেক সাউন্ড ইফেক্ট তৈরি হয়, যেগুলো আসলে তার অনেক সাউন্ডই আসলে অডিয়েন্সের জন্য। হ্যাঁ, অডিয়েন্সের মধ্যে এক ধরনের মানসিক পরিস্থিতি তৈরি করার জন্যই আসলে ওগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, তো ভালো লাগলো, আপনারা অলরেডি অনেক কিছু জানেন। সেগুলো কি মানে কোনো সাউন্ডের ক্লাস বা ওয়ার্কশপ থেকে, না অন্য কোনো ক্লাস থেকে? স্যার আপনারই ওয়ার্কশপ হয়েছিল কিন্তু। স্যার আপনি একবার ওয়ার্কশপ নিয়েছিলেন। ও রিয়েলি? মানে আপনারা সবাই সেটা করেছেন কি? জি স্যার। ওয়াও, ভেরি গুড। সো আমরা মানে তাহলে আমাদের একটা আগে থেকে একটা প্রিপারেশন আছে, এটা খুবই ভালো যে আমরা আরো ইন ডেপথ যেতে পারবো। ঠিক আছে, মানে আমরা এটা আপনারা কোন ক্লাসের আন্ডারে পেলেন? মানে আপনাদের কোনো কোনো মানে ওয়ার্কশপটা কি গত বছর করিয়েছিলাম আমি? জি স্যার। জি স্যার, ল্যাঙ্গুয়েজ অফ অডিও ভিজুয়াল মিডিয়া। অডিও ভিজুয়াল মিডিয়া ইমরান স্যারের কোর্সের ওয়ার্কশপ ছিল। ওকে, নাইস, ভেরি গুড। সো আজকে আমাদের সময় প্রায় শেষ। তো আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে যেগুলো নিয়ে হয়তো আর একটু আলাপ করতে পারি, বা যদি মানে কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটা একটু আলাপ করা হয়নি আজকে, বা কোনো এর থেকে যদি কোনো প্রশ্ন তৈরি হয়ে থাকে। স্যার স্লাইডটা আমাদের দিয়ে দিবেন। হ্যাঁ, সেটা আমি কি আপনাদের ফেসবুক পেজে দিব? জি স্যার, ফেসবুকে তো এটা আপলোড করে দিলে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আগের দিনেরটা আর আজকের দিনেরটা, আজকের দিনেরটা আমি হয়তো একটু রেডি করব, আগের দিনেরটা রেডি আছে কিন্তু ওটা আমি আপলোড করে দিচ্ছি আপনাদের জন্য। ঠিক আছে, আর নেক্সট ক্লাস আমাদের ক তারিখে পড়ছে একটু দেখি আমি। স্যার 6 তারিখ। ও না, 30 তারিখ। হ্যাঁ 30 তারিখ। 30 তারিখে পড়ছে। সো এটা যদি মানে ওই দিনে আমার একটু একটা এনগেজমেন্ট আছে, যদি প্রবলেম হয় আমি আপনাদের সাথে আলাপ করে হয়তো একটা অল্টারনেটিভ ডে ফিক্স করব। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে আজকে শেষ করি, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জি স্যার। স্যার আপনিও ভালো থাকবেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।